হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাধুরী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজ ভিডিওটা এমনই একটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা তোমাদের সাথে বলতে গিয়ে আমার একটু আনন্দ বা মজা বা হাসি কোনোটাই পাচ্ছে না। খুবই একটা হার্ট টাচিং ব্যাপার এবং খুবই খারাপ লাগছে আমার। আমি হঠাৎই বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম কিরণ মজুমদারের। আশা করি মোটামুটি এখন তোমরা সবাই ব্যাপারটা জেনে গেছো। তো কিরণ যে ব্যাপারটা বলেছে, আমার মনে হয় অবশ্যই এটা ওর অনেকদিন আগেই বলা উচিত ছিল। তো চলো তোমাদের সাথে ডিটেলস একটু শেয়ার করি। তোমরা সবাই জানো যে সায়ন্তক নামে যে অভিনেতা এতদিন ধরে যে মেয়েদের সাথে প্রেম করেছে, তাদের মধ্যে ছিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকেও তোমরা সবাই চেনো। তারপর সম্ভবত ছিল দেবচন্দ্রিমা। ওর সাথেও ও প্রচুর অন্যায় করেছে, কিন্তু প্রিয়াঙ্কা বা দেবচন্দ্রিমা কেউই এটা নিয়ে কোনো ভিডিও করেনি বা কোনো কিছুই মুখ খোলেনি, কারণ ওরা ওকে ভালোই বাসতো, যে কারণে ভালোবাসার মানুষকে কষ্ট দিতে বা পাবলিকলি হ্যারাস করতে কেউই কিন্তু চায় না। থার্ডে যে এলো সে হলো কিরণ মজুমদার। এর সাথেও বহুদিন প্রেম প্রেম খেলা করেছে। অ্যাকচুয়ালি সায়ন্তর মনে হয় বেশি দিন একটা মেয়ের প্রতি মন থাকে না, তো যে কারণেই ও ইউজ করে। কিন্তু প্রতিটা মেয়েই তো আমার মনে হয় প্রতিটা মেয়েই একজন ইন্ডিপেন্ডেন্ট। তো যে লক্ষ্মী দিন শেষে ইনকাম দিচ্ছে, পয়সা দিচ্ছে, তাকে তো মাথায় তুলে রাখা উচিত, তাই না? কিন্তু সায়ন্ত কিন্তু সেটা করেনি। অ্যাকচুয়ালি কিন্তু খুবই বোকা একটা ছেলে। সে যদি চালাক হতো তাহলে কিন্তু কোনো মেয়েকেই সে এইভাবে কষ্ট দিত না, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতো না। আমার মনে হয় ওর একটু কাউন্সেলিংয়ের দরকার আছে, কারণ এভাবে মেয়েদের সাথে মানসিক এবং শারীরিক অত্যাচার করাটা একটা আইন বিরুদ্ধ ব্যাপার, যেটা এতদিন কেউ কোনো রকম স্টেপ নেয়নি। তবে আমার মনে হয় কিরণের উচিত আইনের সাহায্য নেওয়া, ওর বিরুদ্ধে কমপ্লেন করা। কিছু কিছু ঘটনা দেবচন্দ্রিমা বলেছে, চলো তোমরাই দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটি সংবাদ পত্রিকায় দেখলাম আপনি জানিয়েছেন যে আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো নাকি ভুল, মিথ্যে কথা রটানো হচ্ছে আপনার ব্যাপারে। আর আমরা কেউ যেখানে ফোনটা ধরে নিই, আপনার মনে হলো যে ফোন করে আমি একটু ফোনটা ধরে আমি একটু আমার দিকটা ক্লিয়ার করার চেষ্টা করি। কারণ কিছু মানুষ হয় যাদের শুধু পপুলারিটি চাই, যাদের শুধু একটু যারা একটু ফেম সমস্ত কিছু পেতে চায়, সে নাম হোক বা বদনাম কিছুই যায় আসে না। তো আপনি যদি ভেবে থাকেন ফোনটা একমাত্র আপনার কাছে গিয়েছিল, আপনার খুব ভুল ধারণা। তিনটে মেয়ে একদিকে বসে আছে একই জায়গায়, সেখানে ফোনগুলো আমাদের কাছে বারবার 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 এসছে। এটা কারোর সিদ্ধান্ত নয়, প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত। আমরা কেউ কারোর ফোন এন্টারটেন করিনি, কারণ আমরা জীবনটাকে কন্টেন্ট ভাবি না। আর কোথাও একটু হলেও মনুষ্যত্ববোধ বেঁচে ছিল আপনার প্রতি, যে ঠিক আছে যার সর্বস্ব হারিয়ে গেছে তার থেকে তাকে কি করবো, আর 10টা ইন্টারভিউ দিয়ে কোনো কাজ নেই। এটা আমার মনে হয় না, এ কি। বাট আপনার কোথাও গিয়ে মনে হলো এটাই মাধ্যম। আজকে এই ভিডিওটা না বানালে আপনি বোধহয় জনে জনে সবার কাছে ইন্টারভিউ দিয়ে চলে যাবেন যে আমার নাম খারাপ করছে, মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে। কারণ সবার এটাই বক্তব্য যে আমরা কোনো প্রমাণ কেন দেখাচ্ছি না, আমরা শুধু বলছি প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে। আপনাকে একটা ছোট্ট একটা প্রমাণ আমি দেখিয়ে দেবো আমার কাছে কি প্রমাণ আছে, নাহলে আপনার মনে হতে পারে ভাই আমাকে ভয় দেখাচ্ছে না। আমি শুরু দিকটা আপনার সাথে একটু ভদ্রভাবে কথা বলতে চাই, বিকজ আপনার প্রতি আমার খুব করুণা হচ্ছে। তো 5 মিনিট দিন আমাকে। ভিডিও বানিয়েছেন আপনি প্রচন্ড রেগে গিয়ে ইম্পালসিভ হয়ে পড়ে, ভুল ভাল একটা ভিডিও বানিয়েছেন, যেখানে যাদেরকে বলতে এসেছেন তাদের উপরেই চিৎকার করছেন যে তোমরা যদি আমার ভিডিও দেখবে তো দেখো, না দেখলে তো চলে যাও। কে বানায় ভাই এরকম করে ভিডিও? আপনি প্রচন্ড রেগে গেছিলেন, প্রচন্ড হয় না কি করবেন আর বুঝে উঠতে পারছিলেন না, ঠিক ওই রকম লাগছে ভিডিওটা দেখে। আপনাকে পাগল লাগছে, এই যে আপনি লোকের মেয়েকে বলেছেন সে পাগল ডিলিউশনে থাকে, ওই ভিডিওটা আপনাকে দেখে ওরকম লাগছে। আমি বুঝতেই পারলাম না আমি কি করে মহান হয়ে গেলাম এখন হঠাৎ করে। আমার সব ভালো, আমার প্রতি শ্রদ্ধা আছে, এই যাবো তাদের যেগুলো তারা কেটে উড়িয়ে দিয়েছে সেসব দেখতে যাবো। আপনার তো নিজের ভিডিওই তার প্রমাণ। আপনি তো উঠতে বসতে আমার নাম জপ করতেন, বিরিয়ানিতে এলাইচি পড়ে গেছে, রেড সিগনালে ঢুকিয়ে দিয়েছে, এই করেছে আমার সাথে, ওই করেছে আমার সাথে, এক সম্পর্কে থাকাকালীন আরেক সম্পর্কে চলে গেছে, প্রচুর কথা তো বলেছেন। লাস্ট ভিডিওতে কি হলো হঠাৎ করে? আমি হজমই করতে পারছি না আপনার কথাটা। আমি আপনার কাছে খুব ভালো ভালো কথাগুলো উত্তর দিয়েছি, খুব ঠান্ডা মাথায় বসে ভেবে চিন্তে। প্রথমে ভাবছিলাম ভালো কথা বলবো, ভালো কথা বলবো না, ভালোভাবে কথা বলবো, বাট আবার বলছেন মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে আপনার নামে। কোথাও একটা থামতে হয় জীবনে, কোথাও একটা নিজের ভুলটাকে স্বীকার করে নিতে হয়, সেটাকে শুধরে নিতে হয়। সবাই আমরা কোথাও না কোথাও গিয়ে খারাপ মানুষ। আপনি কারোর মধ্যে খারাপের পরিমাণটা অনেক বেশি আছে, কারোর মধ্যে খারাপের পরিমাণটা কম আছে। কিছু শব্দের সাথে আমার পরিচিতি ঘটেছিল একটা সময়, যেটার মধ্যে একটা হচ্ছে গ্যাস লাইটিং আর একটা হচ্ছে নার্সিসিস্ট, যেগুলোর মধ্যে অনেক রকমের নার্সিসিস্ট থাকে, কিন্তু এদের আবার অনেকগুলো ভাগ আছে। তো আমি আমার এটুকু বলবো যে দেখো, মানুষের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। শারীরিক সমস্যা থাকলে যেমন আমরা শরীরের ডাক্তার দেখাই, মানসিক সমস্যা থাকলেও কিন্তু মানসিক যে ডাক্তার হয় তাদের দেখানো উচিত। আমার মনে হয় তাতে ভালো কিছু পাওয়া যায়। এটা জাস্ট আমার একটা চিন্তা ভাবনা, আমি শেয়ার করছি তোমাদের সবার সাথে, শুধু আপনার সাথে নয়। একটু সামনে এনে কথা বলতে ইচ্ছে করলো। আজকে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আমার সত্যি আমি মন থেকে বলছি আমার খুব খারাপ লাগছে, খুব করুণা হচ্ছে। কারণ ছোটবেলা থেকে একটা কথা শুনতাম, মানুষের পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, ভগবান মানুষকে অনেক 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 সুযোগ দেয়। বাট এই সিচুয়েশনটার মধ্যে বোধহয় আমিও ছিলাম। আবার ফোনটা লাগিয়ে দিই।
সেম জিনিসটা 4 বছর আগে আপনি আমার সাথে করেছিলেন, যখন আমিও দিশেহারা হয়ে গেছিলাম, কোন দিকে কি করবো আমি বুঝতে পারছিলাম না। তাও আমি আপনার নামে একটা খারাপ কথা বলিনি। আপনার চরিত্রে, আপনার সো কল্ড ইমেজ, তাতে কোনো আঁচই আসতে দিইনি। আমার 1 সেকেন্ড লাগতো সবটা খারাপ করতে। সুযোগ দিয়েছিলাম, ভগবান সত্যিই আপনাকে প্রচুর সুযোগ দিয়েছে, আপনি নিজেকে শোধরাতেই পারেননি। অ্যান্ড আন্টি, হাই, কেমন আছেন? বলবোই আজকে আমি আই এম রিয়েলি সরি। আপনি মা হতে পারেন, ভাববেন না এই সিচুয়েশনটাকে আমি এরমভাবে আগুন দেওয়ার চেষ্টা করছি। আমি তো বলেছিলাম আপনাকে শেষ ভিডিওতেও, থেমে যান না, আমার সাথে সম্পর্ক 4 বছর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আপনার বন্ধুরাও তো এই ভিডিওটা দেখছে, তারা নিশ্চয়ই এখন আর আপনার পাশে নেই, এটাই হয় সবসময়, জানি না, হয়তো থাকতেও পারে। সো হাই দাদা, দাদারা, ওর একজন বৌদি, হাই, ভিডিওটা দেখুন, আপনাদের নামেও বলবো। আমি আবারও বলে দিই, এই ভিডিওটা দেখার পর কোনো ইনসেনসিটিভ ব্লগার আর তার পরিবারের লোকজন, তার বন্ধু বান্ধব, কারোর যদি কিছু হয়ে যায় তার জন্য আমি দায়ী থাকবো না, কারণ তারা আমার জীবনে অনেক কিছুর জন্য দায়ী আছে। প্রত্যেকবার আপনার ব্রেকআপ হয়ে যায় আর সবাই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কারণ প্রথমে আপনি এমন একজন মানুষ, প্রত্যেকটা সম্পর্কে যাওয়ার আগে আমাকে পাতাল লোকে ঢুকিয়ে দিয়ে এসেছেন যে এই মেয়েটা তো আমার সাথে এই করেছে, ওই করেছে, সেই করেছে, যার জন্য আমার এই অবস্থা হয়েছে। এটা সম্পর্কে যাওয়ার নিয়ম নয়। পরবর্তী সম্পর্কেও তো আপনি ডেফিনেটলি যাবেন। অনেক মানুষ হয় যারা একা থাকতে পারেন, আর আমি খুব খুশি হবো আপনি যদি কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্কে যান। বাট এই একটা ছোট্ট সাজেশন আমার দিক থেকে আমি বলি, যখন ব্রেকআপ হয়ে গিয়ে মানুষ নতুন সম্পর্কে যায়, এটা সবার ক্ষেত্রেই ভুল, যদি প্রাক্তনকে খারাপ করে যেতে হয়, ছি না। এইটুকুই বলুন না যে আমার অতীতে 3টে সম্পর্ক ছিল বা 4টে সম্পর্ক ছিল, সেগুলো ওয়ার্কআউট করেনি, আমরা বেরিয়ে এসেছি, আলাদা হয়ে গেছি। কে জানতে চাই যে আপনার কাছে কি হয়েছিল অতীতে? নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য আগে গিয়ে পিছনের মানুষটাকে খারাপ করতে হবে, তবে সেই মেয়েটা পাত্তা দেবে। বাবা, এটা থেকে আরো একটা জিনিস মনে পড়ে গেল, বেবো আমার, আপনার তো নয় ডেফিনেটলি, আমি অধিকারটা কারিনি আপনার থেকে। আপনি সবসময় তাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর প্রচুর কিছু করেছেন তার জন্য, অ্যাকর্ডিং টু ইউ। কোনো সম্পর্কে যাওয়ার আগে বেকে অস্ত্র বানাবেন না, ওর ইমোশনাল ছবি পাঠিয়ে, ওর কাহিনী শুনিয়ে, এসব একদম করবেন না। কিন্তু বে আপনার নয়। যে ছবিটা আপনার ঘরে সারা বছর টাঙানো থাকে না, বছরের একটা দিন ওই ছবিটাকে জড়িয়ে ধরে সিম্প্যাথি কার্ড প্লে করতে হবে না। 10,000টা স্টোরি লাগিয়ে রাস্তার কুকুরকে গাইয়ে সারা বছর কেন করেন না? এত ভালোবাসা, এত প্রেম, বছরে ওই একটা দিনই তার কথা মনে পড়ে আপনার? করবেন না, আর মনে করবেন না। একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি, আর যদি কোনোদিন দেখি এটা আমি কারোর হোয়াটসঅ্যাপ চ্যাটে কোনো মেয়ের সাথে আপনি কথা বলা শুরু করেছেন বেকে দিয়ে, বা হয় না আমারও একটা ছিল, এই একদম নয়, হ্যাঁ, থাপ্পড় লাগিয়ে আসবো লিটারালি বাড়িতে গিয়ে। বাড়িটা চিনি কিন্তু আমি। তোমাদের আগের দিনের ভিডিওতে উত্তর দিতে পারিনি, ডলারের জন্মদিনে কেন আপনার দাদাকে ডাকেনি। আপনার দাদার অনেক গুণ আছে। একদম আমার দাদার নাম, সরি আমার দাদা ছিল, একদম আপনার দাদার নাম আমার সাথে জড়াবেন না। ডলার, ইউরো, বে যা ছিল সবাই আমার। এখানে আপনার দাদার কোনো কৃতিত্ব নেই, আপনার দাদার কন্টেন্ট ছিল তারা। আমিও শোপিস ছিলাম, সব থেকে দামি, বাট সেটাকেও ভালো করে পুজো রোজ করে রাখতো না। এবার আপনার সাথে সম্পর্ক ভেঙে যায়, আপনার বান্ধবীরা আমাকে কেন কন্ট্যাক্ট করে আমি জানি না। আমি করেছি অনেক ক্ষেত্রে, বাট আমি এমন একটা মানুষ, যখন আমার মনে হয়েছে আমি তার সাথে বা কারোর সাথে আমার এনার্জি ম্যাচ করছে না, আমি কিন্তু সেখান থেকে সরে এসেছি। এবারেও আমি নামটাই নিচ্ছি, আমার কথা বলতে খুব সুবিধা হবে। কিরণ যেদিন, সবটা কোইন্সিডেন্স কিরকম দেখুন, আমার কলকাতায় আসার প্ল্যানিং ছিল না, আমি দেখলাম আপনি বসে বসে আমি সেম জিনিসটাই করেছেন যেটা আপনি আমার ক্ষেত্রে করতেন। কি ইমেজ নিয়ে ধুয়ে খাবেন? যদি বাড়ির লোকজনের সম্পর্ক সমস্ত কিছু ভালো না থাকে, বাইরের লোকের কাছে ভালো থেকে কি এত শান্তি পাওয়া যায়? আমি তো চিরকাল এটাই কথা বলতাম, বাইরে মানে অফ দ্য ক্যামেরা মানুষকে সম্মান করতে শিখুন। অন ক্যামেরায় সবসময় মানে নিজের সাথে এই যে আমি নিজের দিকে তাকাবোটা কি করে, এইটুকুই দাবি। আর তারপরেও কিন্তু আমি আপনার বান্ধবীকে লিখলাম, আমি বিষয়টা থেকে অনেক দূরে, আমি আমার জীবনে অনেকটা এগিয়ে গেছি, নজর দেবেন না প্লিজ, কোনো কালা জাদু করবেন না। আমি 19 বছরের দেবচন্দ্রিমা নই কিন্তু এখন, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি। আপনি এত খারাপ কথা বলেছেন, লাস্টের ভালো কথাগুলো হজম করতে পারছি না। আমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন, ওটা আপনার আর একটা বড় ভুল। আর যদি আমি কোনো মিথ্যে কথা বলি আপনার নামে, লোকে আমার কথাই বিশ্বাস করবে, আমি বলবো না। আমি ভগবানকে ভয় পাই। কোনো ট্রিক যেটা ইউজ করে মেয়ে পটানো যায়, আমি যা জানতে চাই। এই কারণ আমি কিরণ মজুমদারকে কিন্তু চিনি না ব্যক্তিগতভাবে, ওর ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে ওই কথাগুলো বসে বলছেই না, আমি বসে বসে বলছি। সম্পর্কের শুরুতে ইউটিউব করো না, কেন ইউটিউব করো না? ওর ওয়াইফকে দেখেছো, মুম্বাইকার নিখিল এরকম হয় এরকম হয়, যখন আমি বলতাম এবার তাহলে আমি ভিডিওটা শুরু করি ওরকম করে, আপনার মুখের চেহারাটা তখনই পাল্টে যেত। তাহলে বলতেন কেন? এটা করে কি হয়? মানে আপনি কতটা মহান এটা প্রথমে দেখাতে চান, যে দেখো গার্লফ্রেন্ডকে সাপোর্ট করতে আসছে, তারপরেই যেই দেখে এ তো সত্যি সাপোর্টটা নিয়ে নিল, এ তো ভাবছে ইউটিউব চ্যানেল খুলবে, তাহলে আমার চ্যানেলটার কি হবে? তখনই আপনার আসল চেহারাটা বেরিয়ে যায়। তাহলে শুরু থেকেই তো এটা করার দরকার নেই, বলো না এটাই আমাদের চ্যানেল, এটাতেই আমরা ভিডিও বানাবো। আর আমি জানি আপনি খুব বোকা একজন মানুষ, আপনি বুদ্ধিমান একদমই নন। যদি বুদ্ধিমান হতেন তাহলে আমাকেও খুব যত্ন করে রাখতেন, তাকেও খুব যত্ন করেই রাখতেন, কারণ দিনের শেষে যে লক্ষ্মী পয়সা দেয় সেই লক্ষ্মীর পুজো করতে হয়, সেই লক্ষ্মীকে লাথি মারতে নেই। যদি লক্ষ্মীর মুখটাই সামনে রেখে পয়সা আসে, সারাদিন সেই লক্ষ্মীর পুজো করতে হয়, লক্ষ্মীকে মারতে নেই। সব থেকে বড় বিষয়, দুটো মানুষের ব্রেকআপ তো হতেই পারে, আপনারা ইউটিউবে ভিডিওটা বানানোর কি দরকার ছিল? সেম ফর্মুলা, প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও ইউটিউবে বলতে হবে ব্রেকআপে কি হয়েছিল, মাই সাইড অফ স্টোরি। সেকেন্ড সম্পর্ক ভেঙে গেল, আমাকে কেন অসুস্থ প্রেম বলেছে, মাই সাইড অফ স্টোরি দেখো। সেটা আমি দেখলাম কি শুট করে দিয়েছে, আর কিভাবে স্ক্রিপ্টিং করে আপনি শুটটা করেছেন। জেনুইন ইমোশন বলে কিছু নেই আপনার মধ্যে। আর এবার আরো নরম মাটি পেয়েছি একটা, সাইড অফ স্টোরি। কেন সুস্থ স্বাভাবিকভাবে ব্রেকআপটাও করতে ইচ্ছে করে না?
ইউটিউবকে জানাতে হবে, দর্শককে জানাতে হবে ইমেজ ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার বক্স হয়ে গেল টক্সিক বক্স। একটা কথা বলে দিচ্ছি, যারা স্পিরিচুয়ালি প্রচন্ড কানেক্টেড, যারা ভগবানকে মানে, সেই সব মানুষকে ঘাঁটানোর চেষ্টা করবেন না, ভগবান ধ্বংস করে দেবে। কত নির্লজ্জ আপনি! কি বললেন? ড্রোন আর মাইকটা ফেরত দেবেন না, হিসেব করতে বসবেন। এনে জল খান। ও বোতলটাও ফাঁকা, আই এম সরি। আমি হিসেবটা পাঠাবো? হাই, আপনাকে বলছি, আমি আমার হিসেবটা পাঠাবো, ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। আমার প্রত্যেকটা ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে, পাঠাবেন ওই টাকাটা আমাকে। আমার অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে, মলডিভস। 2.5 লাখ টাকা, চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 2 লাখ টাকা। আমার খারাপ লাগছে আপনাকে বলতে, ইউটিউব থেকে যতগুলো টাকা রেভিনিউ জেনারেট হয়েছে সেই টাকা পাঠিয়ে দিন তো, আমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলাম আমি আপনাকে। আর রইলো বাকি কিরণ মজুমদার, ওর সাথে তো ইউটিউবে প্রচুর ভিডিও করেছেন, ব্র্যান্ড শ্যুট করেছেন, আমার সাথেও করেছিলেন। আমি ড্যাম শিওর আপনি কোনো পয়সা টয়সা দেননি। আপনাকে আমি হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় সব রকমভাবে চিনি। করবো হিসেব, আমি বসবো কিরণকে পাশে বসিয়ে হিসেবটা করে দিয়ে আপনাকে বিলটা পাঠাবো। আমি অফিসিয়াল একটা মেল পাঠাবো, 24 ঘন্টা সময় দিলাম। ড্রোন, মাইক ওর বাড়িতে পাঠাবেন না, আপনাকে আমি বিশ্বাস করি না। আমার বাড়ির অ্যাড্রেস জানেন তো আপনি? সাউথ উইন্ডসে যদি না আসে, দেখলে বেটা হাই ফাই। রিকোয়েস্ট করলাম না কিন্তু আপনাকে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আপনার বাড়িতে আপনার মা আছে, যদি কোনো বোন থাকতো, থ্যাংক গড বোন নেই, কারণ আপনি কারো কোনো মেয়েকে সম্মান করতেই জানেন না। আই এম নট শিওর আপনি আমার মাকে, আপনি আমার মাকে সম্মান করেন না। মাই গুডনেস, আমি কি বলে ফেলছি আজকে। আপনার মাকে সম্মান করেন কিনা, যদি করে থাকেন, হাতটা এগুন ভেঙে দিচ্ছি। দুটো হাতই, যাতে আর হাতটা এরকম সোজাভাবে না ওঠে। আমি দেখলাম কিন্তু ছবিগুলো। তোমরা অনেকে বলছো থানায় চলে যাও, এই করো ওই করো। অ্যাকচুয়ালি মানে কিরণের জায়গায় যদি আমি থাকতাম, আমার কাছে যদি এত প্রুফ থাকতো, একটি প্রুফ আছে, সাজের বাতির একটা এপিসোড দেখে আসতে পারো তোমরা, পরপর দুটো, যেখানে শুধু আমার রাইট প্রোফাইল দিয়ে শুট হয়েছে, লেফট প্রোফাইল কেউ ধরতেই পারেনি। বলতে লাগে না লোককে, লোক বুঝে যায়। বাবা উনি আবার অ্যালিগেশনের উত্তর নিয়ে ভিডিও আর নিশ্চয়ই বানাতে আসবে, তাও আমার ভুল, আমি স্বীকার করছি। একদিন এরকম হয়েছিল, সেলফ ডিফেন্সে আমার হাতটা উঠে গেছিলো, আমি তাই খুব বাজেভাবে চাঁড়া লাগিয়েছিলাম, ঠিক করেছিলাম। তিনি বলার আগে আমি বলে দিলাম এই কাজটা আমিও একদিন করেছি, বিকজ না করলে বোধহয় আমি আজকে জীবিত থাকতাম না। উনি সবসময় চিরকাল বসে বসে বলে এসেছেন, একটা সম্পর্কে থাকাকালীন আর একটা সম্পর্কে চলে গেছি, বারবার প্রত্যেক ভিডিওয়। আমি আর যাই করি না কেন, একটা সম্পর্কে থাকাকালীন আর একটা সম্পর্কের থেকে চলে যায়নি। আমি খুব একটা বাজে মুভ নিয়েছিলাম ওই সময়, মুভমেন্টে ভুল হয়ে গেছিল আমার, ওই জন্য পুরোটাই আমার ইমেজে চলে এসেছিল। আর সে সেটার খুব ফুর্তি পেয়েছে, খুব 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 খুব। আমাকে ক্লিয়ার করতে দিন। আমি বলি আপনাকে কোন কোন জায়গা থেকে আমি হাত ধরে ধরে রোজ বাড়ি নিয়ে আসতাম, চলো ভাই বাড়ি চলো, তুমি আমার বয়ফ্রেন্ড, বাড়ি চলো, এরম করতো, এরম করো না। বলবো অভিনেত্রীগুলোর নাম, আমি বলে দেবো, এইসব অভিনেত্রীগুলোর এক্সপোজ হয়ে যাওয়া উচিত, যারা একটা সম্পর্কে আছে, কেউ জানার পরেও কাঁদ দিতে চলে আসে। শুধু সম্পর্কে কমিটমেন্ট নেই, বাকি সমস্ত কিছু আছে। এদেরও তো লজ্জার শরম কিছুই নেই। আছে এরকম ছেলে মেয়ে দুটোই আমাদের লোকজন, মানে শুধু ইন্ডাস্ট্রির প্রবলেম নয় কিন্তু এটা, আমি আমার কাজের জায়গাকে দোষ দিচ্ছি না, এটা পার্টিকুলারলি মানুষ আর মানুষের স্বভাবের প্রবলেম, চরিত্রের প্রবলেম। আমি বলে দেবো কিন্তু আমার অভিনেত্রী বন্ধুর নাম। এত বছর ধরে আমাকে চেনেন, কতটা ডেঞ্জারাস এটাও নিশ্চয়ই আপনি জানেন। আমি খুব খারাপ একটা মানুষ, খুব তো নাম নিয়ে যান অন্য অভিনেত্রীকে জড়িয়ে 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 জড়িয়ে। আপনার সাথে সম্পর্কে থাকাকালীন আমি অন্য সম্পর্কে চলে গেছি। কেন চলে গেছি? আপনার সাথে থাকাকালীন ফার্স্ট অফ অল আমি কোনো অন্য সম্পর্কে যাইনি, আপনাকে ক্লোজার আমি দিয়ে দিয়েছিলাম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর আমি যদি কোনো অন্য সম্পর্কে যেতে চাই, আপনার লুক আউট নয় সেটা। ভালো থাকার অধিকার সবার আছে, আপনি নিজেই তো বলেছেন। হাই দাদা, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আপনি নাকি আমার হোটেলে রেড কার্ড বের করেছেন, কোন হোটেল? আমার কাছে অডিও রেকর্ড আছে, আপনারা এই কথাটা আলোচনা করছেন। কি করবো বলুন, আপনি বলুন। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন নাকি আমি থানায় গিয়ে এটা বলবো আপনি কিভাবে আমাকে ভার্বালি অ্যাবিউজ করেছেন বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন? আপনাদের গ্রুপে একজন মহিলা নাকি উকিল, কে ব্যাকআপ দেয় আমাকে, কিসের সাপোর্ট আছে? একজন মহিলা পলিটিশিয়ানকে নিয়ে আমার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ একদম ঠিক বলেছেন, তিনি, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, শুধু আমাকে তার অব্দিই পৌঁছে দিতে হবে জিনিসটা, বাকি দায়িত্ব সে নিয়ে নেবে। এত কিছু জানেন আমার সম্পর্কে, আমার ব্যাকআপটা দেখাবো আমি? জানি কিন্তু আমি লোকজনকে চিনি, আপনাকে কোথায়, আপনাদের আমি কোথায় নিয়ে যেতে পারি দেখাবো। গ্রুপে তো উকিল আছে, বাড়িতে পয়সা বাঁচবে, বাট চেষ্টা করুন, আমার কাছে তার থেকে বড় অনেক জিনিস আছে। সত্যিকারের দেখাবো আমি কে, কোনোদিন তো দেখায়নি। হোটেলের রেট কার্ড আছে, হোটেলের রেট তৈরি করছেন মেয়েদের। আজকের পর থেকে যদি কোনো মেয়ের সম্পর্কে যে করে বলুন, ডেফিনেটলি করে বলুন, যার প্রমাণ নেই, নিজেকে বড় প্রমাণ করার জন্য বা নিজেকে কিছু প্রমাণ করার জন্য কোনো মেয়ের চরিত্রে যদি আঙুল তোলার চেষ্টা করেন না, একটা চড় লাগাবো। আমি ছাড়ছি না আপনাকে, এই ধমকিয়ে দিচ্ছেন আমি আপনাকে, করবোই। কিরণ মজুমদার আপনাকে ছেড়ে দিক আর না দিক, আমি তো আপনাকে ছাড়ছি না। খুব ভালো লেগেছে একটা ক্যাফেতে বসে বন্ধু বান্ধব নিয়ে গোল টেবিল বৈঠক করে। আপনার গার্লফ্রেন্ডস ছিল সবাই, মাই গুডনেস, আমি কিভাবে বলছি, গার্লফ্রেন্ডস ছিল সবাই,
তারা কিরকম, তারা কি জামা কাপড় পরে, কার হাত কিরকম, কার কোমর কিরকম, এগুলো নিয়ে আলোচনা করতে লজ্জা করে না? আর আপনার বন্ধুরা এটার মধ্যে আছে, সেখানে আবার একটি মেয়েও বসে আছে। ছি দিদি, কিরণের ভিডিওতে আমি দেখলাম, আমি ওর থেকেও শুনলাম আপনি বারবার ওকে আমার সাথে তুলনা করেছেন, যে ও ইউটিউব চ্যানেল খুলতে চায়, ও আমার মতো হতে চায়, বা আমি আমার লাস্ট ভিডিও দেওয়ার পর ও আপনাকে বারবার ইনসিস্ট করেছিল আমার বিপক্ষে ভিডিও বানানোর জন্য। যখন আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে, ওই করেছে, সেই করেছে, ডেফিনেটলি আমার ব্যাপারেও তাই করেছিলেন কিরণের কাছে। তো খুব স্বাভাবিক নয় কি সেই মেয়েটি ভাববে আপনি ঠিক, আমি ভুল? কেন আমি এত অ্যালিগেশন লাগিয়েছি আপনার উপরে? আপনারও তো একটা উত্তর দেওয়া উচিত। আপনিই তো জানেন আপনি কেন উত্তরটা দিতে পারেননি। ওই মেয়েটি তো জানে না, ওই মেয়েটি তো আপনাকে বিশ্বাস করছে, সে তো আপনাকে ইনসিস্ট করবে যে তুমি একটা রিপ্লাই করো, কেন তোমার নামে তো বাজে কথা বলছে। সে তো জানেন ওই বাজে কাজগুলো থেকেও বাজে 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 অনেক কাজ করেছেন আপনি, যেগুলোর প্রুফ আমার কাছে আছে। কোনো ভালোবাসা সম্মান কিছু নেই আমার প্রতি আপনার শুধু ভয় আছে আমার জন্য। কারণ আপনি জানেন 2019-এর দেবচন্দ্রিমা 2025-এর দেবচন্দ্রিমার মধ্যে অনেক পার্থক্য আছে, দুটো মানুষ সমান নয়। জনে জনে গিয়ে আমার নাম খারাপ করেছেন, 4 বছর লেগে গেছে আমাকে এই জায়গাটা পৌঁছতে আজকে। আমি শুধু তোমাদের সবাইকে একটাই কথা বলতাম, সময় কথা বলবে। আমি জানি আমি সম্পর্কে ভালো ছিলাম না, কেন ভালো ছিলাম না, কেন বেরিয়ে এসেছি, এসব কথা আলোচনা করতে চাই না। একটা সম্পর্ক যখন ভেঙে গেছে, দুটো মানুষ একসাথে ভালো থাকতে পারেনি, তার থেকে আলাদা থাকা ভালো। আমি তো 4 বছর ধরে এইটুকু কথা বলে এসেছিলাম, কেন সেটা বজায় রাখতে দিলেন না? আমার দোষ আজকে বসে আমি ভিডিওটা বানাচ্ছি আপনার জন্য। এটা কি আপনার প্রাপ্য ছিল না কোথাও? 4 বছর আপনি আমাকে বাঁচতে দেননি। প্রত্যেকটা ভিডিও আমার মা আমাকে খুলে বলতো আজকেও তোমার নামে এটা বলেছে, আজকেও তোমার নামে এটা বলেছে, তারপরে তোমরা আমাকে বলেছো তুমি কেন ভিডিও দেখতে যাও, তোমার কোনো জীবনের কি তোমার কোনো খেদে কাজ নেই? আমার খেদে অনেক কাজ আছে, ওই জন্যই আমি অনেক দূর এগোতে পেরেছি। কিন্তু একটা মানুষ খারাপ লাগবে যদি কখনো তোমাদের সাথে হয় না, তখন বুঝতে পারবে যে তোমরা কোনোভাবে দোষী নাও, কিন্তু অনেক কিছু সহ্য করার পরেও সেই মানুষটা নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য আমার নামটাকে ধরে 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 নিচে যা, নিচে যা, তুই নিচে যা, তুই কি করে উঠছিস? আর লজ্জা করে না? আমার ফ্ল্যাটের টাকা, এই টাকা, ওই টাকা আমি কোথা থেকে নিয়ে আসি? এই ফ্ল্যাটটা যখন কিনতে এসেছিলাম আপনি আমার সাথে ভালোভাবে সম্পর্কে ছিলেন, আপনার হাত ধরে এখানে দেখতে এসেছিলাম যে আমার স্বপ্ন আমি একটু উঁচু বিল্ডিং এ থাকবো, উপরে 15 তলা থেকে দেখবো, বেঁকে নিয়ে এসে থাকবো। এনকারেজমেন্ট আপনার দিক থেকে আমি পাইনি। আমি হেল্প চেয়েছিলাম একটু, কারণ এত টাকা লোনের আমার কোনো আইডিয়া ছিল না যে কি করে কি করতে হয়। আপনি বলেছিলেন আপনি তো এসবের মধ্যে ঢুকতেই চান না, আপনার বাবা সমস্ত আপনার বাড়ির সমস্ত কিছু দেখে, তো আপনার খুব জিরো নলেজ এই সমস্ত ব্যাপারে। ঠিক আছে, হতেই পারে একটা মানুষের। আমি তো একা একা করেছি, সমস্ত কিছু একা একা করেছি। দিনের পর দিন মেদিনীপুরে যেতাম রাতের ঘুম নষ্ট করে মাচা শো করতে, যেগুলো এখন আর আমি যাই না। সমস্ত কিছু দেখার পরেও কি অসুবিধা হয় বলুন? যে আমি একটা ছেলে, আমার থেকে একটি মেয়ে বেশি টাকা ইনকাম করে, সে অনেকটা দূরে এগিয়ে গেছে, এটা ইগোতে লেগে যাচ্ছে। তাহলে জীবন থেকে এটাকে সবার আগে সরিয়ে ফেলুন, জীবনে অনেক ভালো থাকবেন। কিভাবে? আচ্ছা চলো, দুনিয়ার সবাই মিথ্যে কথা বলছে। আমি আমার লাস্ট ভিডিও এই কথাটাই বলেছিলাম, আমার মা নমিতা থেকে শুধু একটা ভিডিও বসিয়ে দিতে হবে, কাফি আপনার জন্য। আমার মাকে আপনি কি বলেছিলেন? আপনাকে যখন আমি ঘোরাতে নিয়ে যাচ্ছিলাম বিদেশে একটা বড় ট্রিপে, আমার জন্মদিন ছিল, তখন কি করতে হতো? অনেকটা টাকা খরচ হয়েছিল, 6 লাখ টাকা মতো। আপনার কাছে পয়সা ছিল না। আমি তো হিসাবই করিনি, আমি সবটা আমাদের ভাবতাম যে চলো না, কি আছে, পয়সা তো চলে আসবে, কামিয়ে নেবো আমি আবার পয়সা। আপনি আমার বাড়িতে কি বলেছিলেন? যখন আমি তোমাদের একটা ঘটনা বলি, মনে হবে ছি 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 ছি, এর থেকে বেশি আর কিছু বেরোবে না, কারণ এই মানুষগুলোর জন্য গালাগাল অনেক কম। আমি দিনের পর দিন ডেফিনেটলি আমার মাকে লুকোতেই হবে যে আমি এত টাকা, মানে নিজের টাকাটা দিচ্ছি এটা বলতে পারবো, অন্যের জন্য এতটা টাকা আমি দিচ্ছি এটা বলতে পারবো না। আমার মা এটাই প্রশ্ন করবে, তার তো ইউটিউব চ্যানেল আছে, সে তো ইনকাম করে, সে তো সেখান থেকে তোমাকে পয়সা দেয় না, তাহলে কেন ইউটিউবের পয়সাটা সে দিচ্ছে না? আমি তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, শনির দশা চলছিল আমার। আমি আমার বাড়িতে বলতাম আমার রাত্রিবেলা কি আমার শুটিং শেষ হয়ে গেছে, আমি ঘুমোচ্ছি, আমি মাচা করতে যাচ্ছি, একদিনও বলিনি, কারণ মাচার টাকাগুলো আমাকে সাইড করতে হবে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। মিথ্যে বলছি রোজ আমি বাড়িতে, আমি রাত্রিবেলা এসে 10টায় ঘুমিয়ে পড়ছি, আর মায়ের ফোন ধরছি না, বা কোনোদিন আমার নাইট শুটিং চলছে, এই সমস্ত মিথ্যে কথা বলে বলে আমি যাচ্ছি মাচা করতে। ডেফিনেটলি মায়ের কাছে একদিন ধরা আমি পড়বই। নমিতা দিয়ে আমার কথার মধ্যে ম্যাচ করছে না, কেন ম্যাচ করছে না? আমার মা কিন্তু এরকম কাউন্টার কোয়েশ্চেন করার মানুষ নয়, আমার মা আমাকে যথেষ্ট বিশ্বাস করে। এই ছেলেটি আমার পিছনে ছুরি মারছে, আমার বাড়িতে ফোন করে করে বলছে আপনার মেয়ে রাত্রিবেলা বাড়ি আসছে না, সে কোথায় যাচ্ছে দেখুন। আপনার মেয়ের মতো মেয়ের সাথে আমার মতো ছেলে বলেই আছে, নাহলে থাকতো না। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়। আর আমি কোথায় যাচ্ছি? সেই ছেলেটাকে ঘোরাতে নিয়ে যাবো বলে টাকা ইনকাম করতে যাচ্ছি, নিজের মায়ের থেকে লুকোতে পারবো বলে মাকে মিথ্যে কথা বলছি, সেই পয়সাগুলোকে সাইড করছি। একটুও মানে শরীরে কি কোনো ইমোশন কাজই করে না আপনার? ছি রে ছি। আমার দিদিকে বলা হয়েছিল তোমার বোনকে তো রিহ্যাবে পাঠানো হবে, তোমার বোন তো নেশা করে। দেখুন নেশা করে বানিয়েছি সব, আমি নেশা করেই বানিয়েছি। কিসের নেশায় বলুন তো? জেদের নেশা। যে অপমানগুলো আপনি আমাকে করেছিলেন, আপনার সাথে আমার লাস্ট কথা কি হয়েছিল বলে দেবো? ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আপনার দাদা আমাকে লিখছে এখনো 7টা কোলাবোরেশন বাকি আছে, প্লিজ ওগুলো করে দিয়ে চলে যা। মানি মাইন্ডেড কে আমি তো আপনাকে বলেছিলাম, যখন আমার মনে হয়েছিল একটা টাইমে এই সম্পর্কটা ইউটিউবের জন্য, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আপনাকে বলে, যখন আমাদের মধ্যে অশান্তি তুঙ্গে, আমি আপনাকে বারবার বলতাম আপনি আপনার মতো ইউটিউব বানান, কারণ আমার শুটিং করে এসে শরীর দিচ্ছে না, আমি এই কাজটা করার জন্য আসিনি, আমি একজন অভিনেত্রী হতে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আপনি আমাকে কি বলেছিলেন? ইউটিউবে ভিডিও না করলে আপনি সম্পর্ক রাখবেন না। বেশ করেছেন, চলে গেছেন, যার জন্য আমার ইউটিউবটা দাঁড়িয়ে গেছে জেদের বসে, নাহলে কোনো ইউটিউব চ্যানেল করার কোনো প্ল্যানিংই আমার ছিল না। বলে গেছিলেন না আমি আপনার চ্যানেলের ইউএসপি নই, আমার জন্য লোকে ভিডিও দেখে না। ইউ আর দ্য টক্সিক বক্স, সরি আপনি আপনার নামটা নিয়েছিলেন, আমি এটা বললাম, ইউ আর দ্য টক্সিক বক্স, আপনার জন্য লোকে ভিডিও দেখে। দেখছে আপনার দর্শক, আমার দর্শক আমার ভিডিও দেখছে।
আর কত বলবো, এটা একটা সিনেমা বানাতে পারলে আমি বানাবো, যেখানে আমি ডিরেক্টর হয়ে যাবো। দ্য টক্সিক বক্সই থাকবে সিনেমাটার নাম। আপনার প্রচুর কাছের বন্ধু বান্ধব আমাকে প্রচুর আপনার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবাই আমায় কন্ট্যাক্ট করতে চাইছেন, কাউকে এন্টারটেন করিনি। ঠিক আছে, আমি আপনার নামটার সাথে জোড়াতে চাইনি, কারণ আমি জানি আপনার সাথে কি হয়েছে না হয়েছে। আর থানা পুলিশ তোমরা যে বলো ওই মেয়েটি কিরণ মজুমদার, সেটা একান্ত এটা নিজের সিদ্ধান্ত, প্লিজ আমাকে এটার মধ্যে জড়িও না, কারণ ওর সাথে যেগুলো জিনিস হয়েছে সেই সমস্ত কিছু আমার সাথে হয়নি। আর অনেক বছর হয়ে গেছে, আমি চাইও না, আমি এই এনার্জিটা বাজে জায়গায় ইনভেস্ট করতে চাই না। আমি একটা কাজ করতে এসেছি, আমি কাজে ফোকাস করতে চাই। ভগবান যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছে, আর আলাদা করে আমার কিছু দেওয়ার নেই। এটা তার এবং তার পরিবারের সিদ্ধান্ত, তারা পুলিশ স্টেশন যাবে না কি করবে, আমি আর এই বিষয়টার মধ্যে ঢুকতেই চাইছি না। বিকজ একটা টাইমের পর এরকম হয়ে যাবে আমি কাউকে ম্যানিপুলেট করেছি, আমি কাউকে প্রেশার করেছি আমার ব্যক্তিগত রাগ থেকে। আমি চাইছি না, আমি একজন মেয়ে হয়ে একটা মেয়েকে যতটা সাপোর্ট দেওয়া উচিত আমি করেছি, এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না। এটাই এইটুকুই আপনাকে বলবো যে আপনার বাঁচার একটাই উপায় আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ অভিনয় ক্যারিয়ার আপনার নেই খুব একটা, হতেই পারে মানুষের, আমারও সবসময় সব জায়গায় ক্লিক করে না সমস্ত কিছু। ইউটিউবটাই আপনি খুব ভালো করে মন দিয়ে করছিলেন, কি চান আপনি বলুন? আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যাক, আমি করাবো সেটা? করানো তো উচিত, মানে আমি যদি আমার জায়গায় বসে ভাবি আমি তো বলবো করানো উচিত। খুব হিসেব নিকেশ করছেন আপনি। আর একটা কাজ করুন, কিরণ মজুমদারকে ক্ষমা চেয়ে, আপনি তো সমস্ত কিছু ইউটিউব ফ্যামিলি মনে করেছেন আপনার ইউটিউবকে, সমস্ত কিছু আপনি জানিয়েছেন তাদেরকে, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার ব্রেকআপ হয়ে যাওয়া, আর সাইড অফ স্টোরি, মাই সাইড অফ স্টোরি, মাই সাইড অফ স্টোরি 2, মাই সাইড অফ স্টোরি 3, পরপর এসছে প্রচুর ভিডিও। তো আজকেও বলুন যে আমি ক্ষমা চাইছি। আমার কাছে নয়, আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি ক্ষমাই করবো না আপনাকে। যা বেটির কাছে কিরণ মজুমদারকে ক্ষমা চেয়ে একটি ভিডিও বানান, তাকে ব্যক্তিগতভাবে কোনো মেসেজ করবেন না, কিন্তু ক্ষমা চান যে ভুল হয়ে গেছে, দোষ আমারও ছিল তোমারও ছিল, বাট আমি এটাকে নিয়ে ওভার স্মার্টগিরি দেখানোর চেষ্টা করেছি আমার ইউটিউব প্ল্যাটফর্মে, আমার ইমেজ ক্লিয়ার করানোর জন্য। ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, যেটার জন্য আমার সাথে আমি আজকে যা ভুগছি সব আমার নিজের ভুলে ভুগছি। এরকম একটা ভিডিও বানান, ও ড্রোন আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই, আমি পৌঁছে দেবো ওর কাছে। আমার বাড়ি, আমার নাম্বার আপনার কাছে আছে, হয়তো ব্লক আর ফ্ল্যাট নাম্বার ভুলে গেছেন আপনি, আবার জানি না, মনেও থাকতে পারে, এত খবর রাখেন আমার সম্পর্কে, সব মনে আছে আপনার। 24 ঘন্টার মানে বোঝেন তো, এখন কটা বাজে? ওই 3টের মতো বাজে, ভিডিওটা যেতে যেতে 4টে বাজবে। কাল বিকেল 4টের মধ্যে আমার বাড়িতে চাই। আমার লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? অন্য জিনিস ইউজ করতে, ওটা কামাল গাছের খালের উপরে ওড়ানোর জন্য নয়, ওটা পাহাড় টাহাড় মরুভূমিতে ওড়ানোর জন্য। জিনিসটার মর্যাদা দিতে শিখুন। আর প্লিজ দয়া করে মাই রিপ্লাই টু হার অ্যালিগেশনস, এই ভিডিওটা ভুলেও বানাতে আসবেন না। এরকম করে মাটিটা সরাবো, আপনাকে শোয়াবো আর চাপা দিয়ে দেবো। এটাই কিন্তু আমি কিন্তু ওই মেয়েটি নই, কান্নাকাটি করবো। আর আপনার বন্ধুদের জন্যও বলছি, ক্ষমা চান আমার কাছে, শেষ করে দেবো। কিন্তু আমি খুব রেগে আছি আপনাদের সকলের উপরে। আপনার বন্ধু সমস্ত কিছু বলেছে আমার ব্যাপারে, বানিয়ে অনেক কিছু বলেছে, শুধু এটা বলেনি আমি খুব ইগোয়েস্টিক একটা মেয়ে। আমি যদি ইগোতে নিয়ে নিই না, আমি সত্যি দেখাবো কিন্তু আমার ব্যাকআপে কে আছে, আমি কি করতে পারি। স্বীকার করুন, শান্ত ম্যানিপুলেট করেছিল তাই আমি তোমার এগেন্স্টে। না, এইটা কোন ম্যানিপুলেশন ভাই? হোটেল থেকে আপনি রেড কার্ড নিয়ে এসেছেন, কি বলে রেড কার্ড বলে যাচ্ছি কনস্ট্যান্টলি, তো ওইটা নিয়ে এসেছেন। বেশি দাদাগিরি দেখাতে গেছেন, দেখাবো দিদিগিরিটা দেখাবো আমি? আপনি ভুলে গেছেন আপনাকে আমার বাড়িতে তাড়িয়ে দিয়েছিলাম। কেন আমার প্রতি এত ভালোবাসা আপনার, কি কোথা থেকে আসে? আমি হলে তো আসতাম না, আমার যদি কোনো আত্মসম্মান বোধ থাকতো। আপনার সাথে আমার মিউচুয়াল ব্রেকআপ কিন্তু হয়নি, আমি আপনাকে ধাক্কা দিয়ে আমার বাড়িতে বের করে দিয়েছিলাম আপনার স্বভাব চরিত্রের জন্য। তো সেগুলো মনে রাখুন, আমার প্রতি ভালোবাসা দেখাবেন না, আমার প্রতি রেগেই থাকুন, আমার খারাপ কথা বলুন, বেশি উল্টো পাল্টা খারাপ কথা বলবেন না। আবার বলছি মাটি করবো, শুয়ে দেবো, চাপা দিয়ে দেবো। কাকিমা আপনার কথাটা বলতে আমি ভুলেই গেছিলাম, আপনি তো একজন মা, আমার সাথেও করেছিলেন। আমি আর আমার দিদি আপনার বাড়িতে গেছিলাম, বলছিলাম আমার ছেলের সাথে একটু কথা বলতে দিন। সেটা 2018-19 দেবচন্দ্রিমা ছিল। যেরকম কেন করছে হঠাৎ করে বুঝতেই পারছি না, আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিচ্ছে কেন? এটা হচ্ছে আমার ব্রেকআপের প্রথম দিকটা, যখন 1-1.5 বছরের মাথায় ব্রেকআপ হয়েছিল। আমি খুঁজেই পাচ্ছিলাম না কারণটা কি, যেটা কিরণ এখন বলছেন বুঝতেই পারছি না ভাই, আমাকে ছেলে কেন চলে যাচ্ছে। বোর হয়ে যায় বেসিক্যালি আপনার ছেলেকে এত সাপোর্ট করবেন না, হয়তো জেনে করেন বা না জেনে করেন। একদিন আমাকেও তো ঘরের বাইরে বের করে দিয়েছিলেন যে বেরো, আমার ছেলে কথা বলতে চায় না তোমার সাথে। এই মেয়েটির সাথেও তো তাই করেছেন। আমি আর বেশি কথা আপনার নামে বলতে চাই না, আপনি একজন মা, খুব ছোট হয়ে যাবে আপনাকে এই সমস্ত কথাগুলো বলে। আঙ্কেল আই এম রিয়েলি সরি, তোমার ফ্যামিলি সম্পর্কে কথাগুলো আজকে আমাকে বলতে হচ্ছে। কাশ ওরা 1%ও তোমার মতো হতো, আমি সত্যি ভেতর থেকে খুব খুশি হতাম। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা বানানোর জন্য, তুমি সত্যিই খুব ভালো মানুষ, ভালো থেকো। কথা আমি বলতে ভুলে গেছিলাম, কিরণকে বারবার আমার সাথে তুলনা করা হয়েছে আমার ইউটিউব চ্যানেল বেলায়, এইসব আমার মতো হতে পারে না, এই হয়েছে। তো আমি আপনাকে একটি দায়িত্ব নিয়ে একটি কথা আপনাকে বলে যাচ্ছি, কিরণের ইউটিউব চ্যানেল 100K করে প্লে বাটনটা আপনার মুখে ছুঁড়ে মারার দায়িত্ব আমার। আমার ভিডিওগুলো এখন আমি দেখতে পাই, আমার খুব অসহ্যকর লাগে, নিজেকে দেখি মানে নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে করে, আপনার গালে নয়। আমি চাই না ওই ভিডিওগুলো ওই জায়গাতে থাকুক। আর ইনস্টাগ্রাম থেকে তো সরিয়ে দিয়েছেন সমস্ত কিছু, মানে রিলগুলো বানাতেও তো কষ্ট হয়েছিল। আপনি বলেন সব জায়গায় আপনার সমস্ত কিছু কষ্ট করে বানানো, ইনস্টাগ্রামের রিলগুলো কষ্টগুলো ভুলে গেলেন কি করে আমি বুঝতে পারছি না, কারণ ওগুলো মনিটাইজ হতে পারে না। তো একটা কাজ করুন, আমি চাইছি না আপনার ইউটিউবে থাকতে। সবাই তো খুব বলছে আমার ভিডিওটার একটা রিপ্লাই ভিডিও বানান, আমিও দেখতে চাই। দেখুন কি করবেন, জিনিসপত্রগুলো ফেরত পাঠাবেন, ক্ষমা চাইবেন, নাকি ইনস্টাগ্রাম থেকে আমার সব ভিডিও ডিলিট করে দেবেন? ভাবুন, সারা দিন রাত ভেবে যা ঠিক মনে হয় সেটাই করুন, সিদ্ধান্ত আমার। আমি তো এক জায়গা থেকে শুনছি না, মানে বিভিন্ন লোকজন জনে ধরে বলছে, বহু বছর ধরে বলছে এই ওই সেই ওই, কিছু জিনিসেরগুলো প্রমাণ পেয়ে গেছে। ও প্রমাণটাই তো লাগাতে ভুলে গেছি। আপনি আবার বলবেন যে হয়ে গেল, মুখেই বললি, দিতে পারলি না। সরি দাদা, ভুলে গেছি। তো এই যে আপনি যার সাথে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিলেন, আমি একটু সরে যাই, না এখানে লাগাতে পারবো না। এই যে একটু ভালো করে দেখুন, আপনার টিপি দেওয়া আছে, আপনার সমস্ত কিছু। আর বাকি প্রমাণগুলো আপনাকে দেখে আপনাকে সতর্ক করতে চাই না, আপনি তো প্রচণ্ড চালাক একটি ছেলে,
তো আছে আমার কাছে সমস্ত কিছু। আপনি এবার আপনার দাদা বৌদি যারা সব আছে সবার বিরুদ্ধেই সমস্ত কিছু প্রমাণ আছে। কি দরকার ছিল এগুলো করার? আমি শুধু এটাই ভাবছি, একটা মানুষকে শান্তি করে থাকতে দিতে নিজেও শান্তি করে থাকতেন। জীবনটাকে কন্টেন্ট বানিয়ে ফেলে সমস্যা করে ফেলেছেন আপনি। আর কিরণের কাছে কি কি প্রমাণ আছে এটা তো আপনি নিজে জানেন। মিথ্যে কথা বলছেন কোন সাহসে? এত কনফিডেন্স কোথা থেকে আসে? ভগবান দিচ্ছে? ভগবান এখনো বলছে যে তুই কর কর কর, তুই পাপ করে যা? নিজের কবর নিজের হাতে কে খোঁড়ে ভাই? মানে আমিও যদি কোথাও জানি আমার ভুল আছে, যে এরপর আমার আর বাঁচার জায়গা নেই, আমি তো চুপ করে যাবো। আপনি তো নিজে জানেন। আমার লোককে প্রমাণ দেখানোর দরকার নেই, প্রমাণগুলো তো সোশ্যাল মিডিয়া আনার কোনো দরকার নেই। প্রমাণ নিয়ে কোথায় যেতে হয়? থানায়। লাস্ট দুটো কথা বলবো। আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন। আমি কিছু বলতাম না, বাট কি করে সহ্য করবো বলুন তো? এত খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পড়ি না। ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পড়বেন না ওই টুপিগুলো। আর আপনি জানেন কোন টুপিগুলো আমার। প্রিয়াঙ্কাও বলেছে। এখন দেবচন্দ্রিমা যে ঘটনাগুলো বলেছে তোমরা তো সবই মোটামুটি শুনলে, আর কিরণের ঘটনাটাও তোমরা দেখে নাও। কিরণ কি কি বলেছে তার নিজের পক্ষ থেকে। আওয়ার সাইড অফ স্টোরি হলে সেটা ও আমাকে পাশে বসে বানাতো। হঠাৎ করে আমি গায়েব হয়ে যাইনি, আমি গায়েব হয়ে যেতে চাইনি। সে ডিসাইড করেছে যে কি সে আর আমার সাথে কোনো রকমের ভিডিও ব্লগ বানাবে না, কারণ আমি একটা ইউটিউবে ভিডিও করে ফেলেছিলাম যেটা আমার করা উচিত হয়নি। আর মনে হয়েছিল তার সাথে তার পাস্ট আবার রিপিট হচ্ছে। আমার মনে আছে সম্পর্কের প্রথমেই এটা দিয়েই আমাকে সম্পর্কের প্রথমের দিকে, তুমি কেন ইউটিউব করো না? তুমি করো, তোমাকে আমি হেল্প করবো ইউটিউব করতে, তুমি কেন করছো না? আচ্ছা আমার এসব বুঝি না, আমার চাই না এসব, আমি সত্যিই বুঝি না। আজকে ভিডিও হলে মানে ইউটিউবের স্ট্যাটিস্টিক্সটা আমি ঠিক বুঝতে পারি না। আমি বোঝার চেষ্টা করেছিলাম, একবার জিজ্ঞেস করেছিলাম, বাট সে কমফোর্টেবল না আমার সাথে সেগুলো ডিসকাস করতে। বাট সেটা তার পার্সোনাল ওপিনিয়ন, দ্যাটস ফাইন, তা নিয়েও আমার কোনো অসুবিধা নেই। একটা মানুষকে নিঃস্বার্থ, যদি এই নিঃস্বার্থ কোনো একটা মানে এক্সপ্লেনেশন হয় ভাবে ভালোবাসা, আমি তাকে সেটা করেছিলাম। তাকে একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম। ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া, এই তিনটে জিনিস চেয়েছিলাম। আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সময় দাও, আর আমাকে সম্মান করো। ইউটিউবে একবার চলে আসলে আমি তাকে তার লাইফ থেকে আর বেরোতে পারবো না। সেটাও তাকে যে বলেছিল, আমার না ধরে ধরে সবার মেসেজ আছে, আমার ধরে ধরে সবার ডিটেল সবকিছু আছে। ও ডিসাইড করলে সম্পর্কটাকেই ও শেষ করে দিতে চায়, কারণ ও দেখে নিয়েছে 5 বছর পরে গিয়ে কি হবে। আমি তো বুঝতে পারিনি না 5 বছর পরে গিয়ে একটা মানুষের সাথে সম্পর্কে কি হবে। এত সেফ ইনভেস্টমেন্ট তো লোকে শেয়ারেও করে না। এটা তো শেয়ার ইনভেস্টমেন্টে এরকম দেখা যায় না যে কি একটা জায়গায় তুমি টাকা ঢাললে তোমার প্রফিট হবে কি লস। তাহলে কি আমি ওই ক্যাটাগরিতে পড়ি? তুমি কি আমার উপর ইনভেস্ট টাইম করলে যদি ওর ফিউচার খারাপ হয় তাই জন্য ও ভালো করেছো দাদা, তুমি সরে গেছো, খুব ভালো করেছো। ঠিক সময় মানুষটা তোমার থেকে ঠাকুরকে সরিয়ে দিয়েছে, খুব ভালো করেছো দাদা। দিদির কি অবস্থা হয়ে আছে? দিদি তো সবটা জুড়ে দাদাই ছিল। এই যে আমি ভিডিও করে বলছি, আমার এটা বলতেও কি খারাপ লাগছে, কতটা খারাপ লাগছে, কতটা নিচ লাগছে পুরো বিষয়টা। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে তার সাথে এত খারাপ হচ্ছে, তার গাড়ি ভেঙে যাচ্ছে, তার বাইকের প্রবলেম হচ্ছে, তার এত অসুবিধা হচ্ছে, বাইক নিয়ে অসুবিধা হচ্ছে, তার মানে সে বেরিয়েও একটা কাজ কমপ্লিট করতে পারছে না। সবকিছুর জন্য কে দায়ী? ইনডাইরেক্টলি তোমরা বলছো। তুমি কার কথা বলছো? ব্ল্যাক ম্যাজিক এসে কে? ইনডাইরেক্ট তোমাদের সামনে তো বলতো, তোমাদের সামনে এই কথাগুলো বলা যায় না, বাট জনে জনে কিন্তু ধরে এটাই বলতো যে কি আমি করি এইসব। কারোর ট্রিপ কমপ্লিট হচ্ছে না সেটা আমার দোষ, কারোর গাড়ি ভেঙে যাচ্ছে সেটা আমার দোষ, কারোর কাজ হচ্ছে না সেটা আমার দোষ। টার্গেটটা আমি মেনে নিতে পারিনি, ওটা কি করে করতে পারলো? কারণ আমার সাথে কোনো কথাই বলেনি এই বিষয়ে। লাস্ট কথাগুলো যেগুলো হয়েছে সেগুলো লিখে লিখে ও ডিলিট করে দিয়েছে। আমি কাঁদতাম, আমি ওকে পার্সোনালি যে মেসেজগুলো পাঠাতাম এগুলো এক একটা গ্রুপে পাঠানো হতো, গ্রুপে পাঠিয়ে হাসাহাসি হতো যে কি দেখো কাঁদছে, দেখো এই করছে। আমার সাথে কোনো মেয়ের অ্যাসোসিয়েট হওয়াটাও খারাপ। আমি এতটাই ডার্ক এমন কিন্তু না যে আমার কাছে প্রমাণ নেই। আমার এগুলো বলতেও কত খারাপ লাগে, আমার কাছে সব প্রমাণ আছে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সত্যি সেটার পাশেই কিন্তু সবাই থাকে। আর যে তাকে গিয়ে একটু জিজ্ঞেস করো, তার এত ভালো ভালো সবাই বন্ধুরা যারা ওর পাশে ওই সময় ছিল, যারা যখন ও কিছু মানে যখন ও সবকিছু স্টার্ট করছিল, স্ট্রাগলিং ফেজে ছিল, তারা এখন কোথায়? ফুল নিয়ে কথা হয়েছিল যে কি একটা হলুদ ফুল নিয়ে আমাকে দেখা হয়েছিল গাড়ির মধ্যে বসে, সেই থার্ড পার্সনের হাতে হাত দিয়ে। আমি এই স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি। সেই ফুলটা আমাকে তারই বন্ধু দিয়েছে। তাহলে তার বন্ধুর সাথেও আমার কিছু আছে, মানে আমার সব মেয়েদের সাথেও কিছু আছে, সব ছেলেদের সাথে আমি আমি সবে মানে আমি কেউ এমন নেই যার সাথে আমার সম্পর্ক নেই অ্যাকর্ডিং টু হিম। এর আগে আমার একটা সিনেমাটোগ্রাফার ছিল, তাকে আমি আমার ভাইয়ের মতন দেখতাম। ভাই বলে ভাইটাকে দেখেছি, আমি ভাই মানতাম, ঠিক আছে ওর সাথে আমার ভিডিও করা মানে অসুবিধা হচ্ছে, এই হচ্ছে বন্ধ। তারপরে একটি মেয়ে আমার ভিডিও করা স্টার্ট করলো, সেই মেয়ের সাথেও আমি খারাপ, মানে আমি ওর সাথেও আমার সম্পর্ক আছে। আমি কার সাথে কাজ করবো না? ও করে দিত আমার, মানে তাকে বললে সে তার সব কাজ ফেলে আমার সব কাজ করে দিত। তো পুজোর সময় তো অনেক ক্যাম্পেন এসছে, অনেক অসুবিধা ছিলাম, সে কতবার আমার পাশে এসে দাঁড়িয়েছে, একটু তাকে জিজ্ঞেস করো তো। আর আমি না হ্যাংলার মতন করে বলেছি একটু আসবে, আমি না একা সামলাতে পারছি না, আমি ব্র্যান্ড। তার এক্স গার্লফ্রেন্ড তো ব্র্যান্ড প্লাস সিরিয়াল সব সামলাতে পারতো, তাও ও সময় ছিল যে কি এসে ভিডিও বানাতো, আমি সেটাও পারছি না। সারাদিন ব্র্যান্ড করে এসে মানে ক্লান্ত হয়ে মানে ঘুমিয়ে পড়ার মতন অবস্থা। আমি সত্যিই সরি, কারণ সারা বছর আমি আর কোনো ওরকম কাজ করতাম না। কেন করতাম না সেও জানে। আমরা একটা দার্জিলিং এর ট্রিপে গেছিলাম, যে সময় আমার ইউটিআই খুব অসুবিধা হচ্ছিল। আর ইউটিআই এর অসুবিধা মানে তোমরা জানো আমাদের মেয়েদের খালি উই হ্যাভ টু গো টু টয়লেট, মানে খালি বাথরুমে যেতে হয়, কারণ টয়লেট পায়। আমাকে এটাও শুনতে হয়েছে যে কি সারাটা রাস্তা মুতিয়েই গেছি, ট্রিপার কোথায় এনজয় করতে পেরেছি। আমার আবার ইউটিআই ব্যথা হলো, খুব বাজেভাবে হলো এবার। আর আমি অসুস্থ ছিলাম ওই দুর্গাপুজোর পরপর সময়টা, সেটা তোমরা জানো, মানে
যারা জানো তারা জানো। সেই সময় আমার খুব বাজেভাবে বাড়াবাড়ি হয়ে গেছিলো ইউটিআই এর, কারণ আমি হাঁটতে পারতাম না, আমার ওই অবস্থা হয়ে গেছিলো। আমার আমার আর মানে ব্লাডার সবসময় ফুল হয়ে যাচ্ছিল, আমি প্রপার দাঁড়াতে পারতাম না, আমাকে ধরে ধরে ওই থার্ড পার্সনটা হাঁটছিল। ইভেন কি যেই বন্ডে ফ্যামিলির কাউকে সাইন করতে হয় সেই থার্ড পার্সনটাই সাইন করেছিল, যে কারণ যার সাইন করার কথা ছিল সে ছিল না। আর এই কথাটা আমি কাউকে বলতে চাইনি, কারণ লোকে ওকে জাজ করবে তো, ভুল ভাববে তো, সেটা আমি চাই না, তখন চাইনি, ছটফট করতাম আমি যন্ত্রণায়। বাট আমি আমি চাইতাম না আমার অসুস্থতার জন্য কারোর কোনো অসুবিধা হোক। সব কাজ ক্যান্সেল করে সেই থার্ড পার্সনটা দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে ওষুধ খাওয়া, খাবার খাওয়ানো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টেস্ট দেখা, সব কিছু করেছে। অডিয়েন্স তো ভুলভাল ভাবতেই পারে, কারণ অডিয়েন্সকে যা দেখানো হবে অডিয়েন্স সেটাই দেখবে, সেটাই মানবে। আমার সাথে হসপিটালে যাওয়া, এগুলো এগুলো কি দেখাবে বলো? কোনো একটা ব্লগে আছে, দেখে নিও, দেখি এগুলো কি দেখাবে। দেখানো তো কিছু ছিল না, কারণ সে তো যায়নি আমার সাথে হসপিটালে একবারও, সে তো এইসবের মধ্যে পড়তেই চায়নি। কারণ লাস্টে গিয়ে না আমার ডাক্তাররা এই কথাটাই বলেছিল যে কি তুমি ওকে ডাকো, তোমরা কাপিল কাউন্সেলিং করো। কারণ ডাক্তারকেও আই ইভেন টোল্ড মাই ডক্টর দ্যাট ডক্টর লাইক তোমার কি, তোমার তো মেন্টালিও তোমার উপর প্রচন্ড প্রেশার পড়ছে, কিসের প্রেশার, সব আছে, আমি জাস্ট কিছু বলতে চাই না। কালকে ভিডিওটা তোমরা এটা বলবে দাদা তোমার ব্যাপারে একটাও খারাপ কথা বলেনি, সে কিন্তু একটাও খারাপ কথা বলেনি, ওইটুকুনি সম্মান রেখেছে যে কি খুব সুন্দর করে 2.5 মাস ধরে ভেবে ভেবে সে তার মানে আশেপাশের লোকজনকেও এটাই বলেছিল আমি ওর ব্যাপারে খারাপটা বলবো কি, ওর ব্যাপারে তো খারাপ আমি ওরভাবে বলতে পারবো না। সে তার আশেপাশের লোকজনকে এটাই জিজ্ঞেস করেছিল কি করা যেতে পারে, কারণ স্ক্রিপ্ট নিয়ে রিল আমি বানাই না, স্ক্রিপ্ট নিয়ে ব্লগ কিন্তু কিউএনএ বানানো হয়েছে, আর সেটার পিছনে একটার পিছনে তো আমি নিজেই ছিলাম। আর আমি সত্যি এখন আমি নিজেই ভাবি এর বলে কার্মা, আমার সাথে এটা কার্মাই হয়েছে, আর আই এম ভেরি হ্যাপি আমার সাথে এটা হয়েছে, কারণ আমার এটা হওয়া উচিত ছিল আমার সাথে। আজকে আমার জন্য এটা আমি তো এনিহাও কোনোভাবে এটা ওকে পুশ করেছিলাম, দেখি না তুমি যেটা তুমি ঠিক, তুমি তোমার ঠিক জায়গাটা তুমি বলো, কেন বলবে না? যদি তোমার সাথে ভুল হয়ে এসছে, যেটা আমাকে সে বলেছিল, যাদের ব্যাপারে বলেছিল দিনের পর দিন ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমার এটা সেটা আমার বোঝা উচিত ছিল। একটা মানুষের সাথে সম্পর্কে থাকাকালীন যে তার আগের সম্পর্কের ব্যাপারে খারাপ কথা বলতে পারে, একদিন আমার সাথে তার শেষ হয়ে গেলে সে আমার ব্যাপারে কি সেম কথা বলবে না? সেমও না, তার থেকেও আরো খারাপ কথা বলেছে, বাট তোমাদের সামনে কিন্তু বলেনি, বাট জোরে জোরে ধরে ধরে বলেছে। কয়েকটা জায়গায় কয়েকটা ব্লগে ভুল করে জাস্ট খারাপ কথা বলেছে, যেগুলো কেটে দিয়েছে পরে, কারণ তোমরা একটু বেশি গালাগালি দিয়ে ফেলছিলে ওকে, আরো নিতে পারেন ওর ইমেজে কোনো খারাপ কথা আসলে। ওই 2.5 মাস ধরে আমি ও আমাকে ওয়াচ করছিল, যেটা আমি ও বলেনি, যেটা ব্লগেও তোমাদেরকে বলেছে, আমাকে ওয়াচ করছিল, দেখার চেষ্টা করছিল যে কি ওয়াচ করছিল আমাকে ও। আর এটা তোমরা ঠিক বলছো, একটা মানুষের সাথে সম্পর্কে আছে, তারপর তার মনে হয়েছে যে কি একটা তৃতীয় ব্যক্তির জন্য, তার মনে হয়েছে একটা তৃতীয় ব্যক্তির জন্য তাদের সম্পর্কটা শেষ হচ্ছে, সে একটু চেষ্টা করলো না কিছু ঠিক করার? সে একটু কিন্তু আমার সাথে একটু বসেছিল, কথা বলেছিল এই বিষয়ে। আমি কিন্তু চেষ্টা করেছিলাম আমার জন্মদিনের অবধি, আমার আই গেস আমাদের লাস্ট দেখা হয়েছিল কোন একটা ওই বাংলা হান্টের ইভেন্টে, সেখানে তোমার মানে সে আমার সামনে দিয়ে জাস্ট হেঁটে চলে গেল, আমাকে চেনে না। আমি তখন তোকে আমি মেসেজ করছি এরকম করো না, তুমি আমাকে এরকম ভাবে ট্রিট করছো যে তুমি আমাকে চেনো না। 2.5 মাস ধরে ওয়াচ করছে, আমি তাকে লিখছি আমার এনজাইটি হচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে, তুমি একটু ফোন করো, আমি কষ্ট পাচ্ছি, আমার পাচ্ছি না, একটু আসো, একটু ঠিক করো, একটু ইয়ে করো, ফোন সুইচ অফ, ব্লক। বাট সে কিন্তু দেখছিল সব ঠিক করার জন্য। আমি বুঝি না এই ঠিক করাটা কি, ভিডিও অন করলে একটা মানুষ, ভিডিও অফ করলে একটা মানুষ। একটা পয়েন্টে তো আমরা এটা বলেছিল ভিডিওটা সবসময় অন থাকুক, তাহলে একটু তো ভালোবাসবে, খুব ভালোভাবে থাকতো, তো একটা সুন্দর করে মানে ব্যাপারটাকে তুলে ধরেছে, কারণ কারোর উপর তো দোষ দিতে হবে। আমার উপরে কি দোষ দেবে ও, কি দোষ দেবে? একটা ছেলেকে ইনভলভ করবে, একটা মানে আমি কিছু নোংরামি করেছি, আমার চরিত্র খারাপ, আমি ওর ব্যাপারে উল্টো পাল্টা কিছু করেছি, ও কি কি ব্লেম দেবে? আজকের দিকে আমাকে এটাও শুনতে হয়েছে আমাকে বাবা বলে ডাকবে না, কারণ আমাকে বাবা বলে ডাকার অধিকার তোমার মানে আমার নেই। আমাকে বাবা বলে খালি তার এক্স গার্লফ্রেন্ড ডাকতো, আর আমার ফ্যামিলির লোকজন ডাকতো, আর আমার নাকি তার লোকের যোগ্য হওয়ার অধিকারও নেই, এটা আমাকে ও বলছে। মানে আমি 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 ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলছো? আমি তোমাকে বাবা ডাকবে না, তুমি আমাকে বাবা ডাকবে না। খারাপ করতে চাইলে অনেক আগে খারাপ করে দিতে পারতাম আমি, সেটা সেও জানে, বাট আমি কিন্তু করিনি, কারোর সামনে করিনি, কারণ আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, ভালোবাসিও। কিন্তু আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম আমি তাকে ভালোবাসি, যে মানুষটা সে হয়ে গেছে আমি তাকে আমি ভয় পাই। আমি চ্যানেল থেকে ভিডিও ব্যান হয়ে গেছিল, সেটাও আমার জন্য হয়েছে, সেটাও আমাকে বলেছে তুই কি করেছিস এমন। আমি কি করেছি বলুন তো, যার জন্য একজনের চ্যানেলের ভিডিও ব্যান হয়ে যেতে পারে? আর সেটা কিন্তু একবার না, একাধিকবার। এরকম লোকে কমেন্ট করছে, এগুলো কি করবো, বলে কমেন্ট দেখিস না। বাট সে কিন্তু পরে গিয়ে কমেন্ট মানে কমেন্টে ফিড করে, কমেন্ট দেখে 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 তোমাদের কমেন্টে ওর মাথাটা প্রথমে ঘুরলো, তারপর আশেপাশে লোকজনও ঘোরালো, তারপরে সে না চাইলে ঘুরতে পারে না, তোমার পুরোপুরি ব্যাপারটাকে ঘুরিয়ে দিল। আর দি এন্ড অফ দ্য ডে আমি যেটা বুঝতে পারছি, সবটাই তো ভিউজের জন্যই হয়েছিল, হচ্ছে, আসছে। পার্সোনাল লাইফ পাবলিকলি একটা এন্টারটেনমেন্ট হয়ে দাঁড়াবে, যে কি পার্সোনালি একটা মানুষের সাথে আমি না কথা বলে আজকে একটা ক্যামেরা অন করে কথা বলছি, কারণ সে আমার সাথে কথা বলেনি, সে আওয়ার সাইড অফ দ্য স্টোরি বলেছে, বা তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছে। যার সাথে দিনের পর দিন ছিল, যার সাথে সম্পর্ক ছিল, তাকে কিন্তু কোনো ক্লারিফিকেশন দেয়নি। সে যখন বলতো একটা সম্পর্কে এরকম হতেই থাকে, ঝগড়া হচ্ছে, আমাকে একটু সময় দে, আমার সাথে একটু সময় স্পেন্ড কর, তার কিন্তু মনে হয়েছে সে তাকে রেখে সে গিয়ে একটু ক্যাফেতে বসলে, তার বন্ধু বান্ধবদের সাথে বসে তার মাথাটা ঠিক হবে। সরি, আমি না পারতাম না সবসময় ওখানে গিয়ে বসে থাকতে, আমি আসতে চাইতাম না পাশে, কারণ
আমি জানতাম তোমরা আমার ব্যাপারে কি কথা বলতে আমার পিছনে। এই সিচুয়েশনের মধ্যে টপিক অফ ডিসকাশন হচ্ছে একটা মানুষ একটা মানে কি ভাষায় কথা বলতে পারে না, সে হাতটা এরম করে রাখতো, তার মেকআপ করে আসতো সবসময়, সে কখন মেকআপ ছাড়া সে কত দূরে থাকতো, তার মানে ক্যাব সার্ভিস দিত। আমি যদি খারাপ চরিত্রের মেয়ে হই, আমার সামনে এসে বলো আমি কি খারাপ করেছি, আমার কোন চরিত্র দোষটা দেখেছো যার জন্য আমাকে খারাপ। একজনের কান্ডা মুছিয়েছো সেই নিয়ে তোমরা হাসাহাসি করছো। জানুয়ারির কথা বলছি, গাড়ি ব্রেকডাউন হয়, গাড়ি কিন্তু পুরোপুরি চলছিল না, তখন বাজে হচ্ছে রাত্রি 1টা না 1:30 বাজে। তো তারই একটা বন্ধু তাকে ফোন করে বলে যে কি মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, কি হয়েছে, আমরা যাই গিয়ে দেখি। সে বলে দেখো, হেসে দেখো আমার তো তার সাথে কোনো রকমের যোগাযোগ নেই, সম্পর্ক নেই, তোমরা চাইলে যেতেই পারো, হেল্প করতেই পারো, বাট আমি বলবো এটা কিন্তু সেফ না। রাত্রি 1:30টার সময় যে জানে মেয়েটা কতটা ভাবে ওর উপর সব দিক দিয়ে ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, সে বলছে যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে গিয়ে কখন ঢুকবে মেয়েটা, সে তার বন্ধুকে বলছে তোমরা কিন্তু চাইলে করতেই পারো, বাট ও কিন্তু সেফ না। কেন? কারণ আমি ভূত, আমি ভূত, আমি 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 আমার মধ্যে কিছু আছে। কি আছে আমার মধ্যে একটু বলবে, যার জন্য আমাকে এত কষ্ট পেতে হয়েছে দিনের পর দিন? কি আছে আমার মধ্যে তো বলবে, যার জন্য আমি নিজে সেলফ ডিফেন্সে কিছু করতে পারিনি? দুর্গাপুজোর সময় থেকে আমাদের সম্পর্কে কেন খারাপ এত হয়েছে, কেন হয়েছে? এত সুন্দর করে তো বলে দিল ভিডিওটা, কি হয়েছিল দুর্গাপুজোর সময় এমন, যার জন্য ও অষ্টমীতে অঞ্জলি দিতে পেরেছিল, আমি দিতে পারিনি। আমি দুর্গাপুজোতে অষ্টমীর অঞ্জলি দিতে পারিনি, অষ্টমীর দিন আমার বাবার জন্মদিন, আমি কেন আমার বাবার সাথে দেখা করতে পারিনি? কেন পারিনি আমি? কেন নবমীর দিন ব্লগে আমি নর্মাল হতে পারছিলাম না? কেন আমি নর্মালি সবকিছু নিতে পারছিলাম না? আমি কেন নর্মাল হতে পারছিলাম না? তো একবার কি জিজ্ঞেস করেছিলে তোমাদের দাদাকে? এত বড় বড় তুমি মরে যাও, তোমার মতন চরিত্রহীন মেয়ে হয় না, এই হয় না সেই হয় না। ছেলের সাথে তো আমাকে জড়াতে পারবে না, কারণ পারবে না, কোনো ছেলের সাথে কিছু জড়াতেই পারবে না আমাকে, কারণ সে জানে আমি এরকম, আমি এদিক ওদিক দেখিও না, আমার জন্য সে একটা মাত্র মানুষ আমার সর্বস্ব। কি হয়েছিল দুর্গাপুজোর সময় এমন, যার জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারছিলাম না? নিজের হাতে জিনিসগুলোকে ঢেকেছে। কি ঢেকেছে? কেন ঢেকেছে? যেরকম র নিজেরটা দেখায় না, কিছু তো লোকায় না, কেন লুকিয়েছে? কি দেখাতো ও? কি দেখাতো? আমার মুখ ওরকম ফোলা কেন ছিল? কি হয়েছিল গিয়ে জিজ্ঞেস করো, কারণ এবার জিজ্ঞেস করার যে কাউন্টারটা আসবে, তারপরে যেসব জিনিসপত্র আমার কাছে আছে অথবা যা জিনিসপত্র আমার সাথে হয়েছে সেগুলো যদি আমি বলি, খুব খারাপ হবে। This is not my business. YouTube is not my business. I don't understand YouTube business. I don't understand how people, what is the statistics of YouTube business. I don't understand. And I don't want to understand. Because I was madly in love with a guy. অন্য বান্ধবীদের মতো সব ম্যানেজ করতে পারি না। সিরিয়াল, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগ পারিনি, সরি, বাট তার জন্য আমার সাথে যেটা হয়েছিল সেটা কিন্তু হওয়া উচিত হয়নি। আর আমি পারিনি 3 মাসের মধ্যে নর্মাল হয়ে যেতে, 2 দিনের মধ্যে অ্যাকচুয়ালি। আমার মাথার মধ্যে ওটা খালি ঘুরে গেছে, কি হয়েছিল সেদিন রাতে, কি হয়েছিল, কেন হয়েছিল, কি হয়েছিল। তারপরে সে আমাকে এই কথাটাও বলে যে কি আমি কিছু করিনি তোমার সাথে, এগুলো সব তোমার মাথার ভুল, তুমি পাগল, তুমি ডিলিউশনাল, তুমি, তোমার মাথা খারাপ। লাস্টে তো আমি নিজেই ভাবতাম আমি কি সত্যি আমার মাথা খারাপ, সত্যি সত্যি আমি এগুলো ভাবছি, মানে আমি ওই ফেজে চলে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম না আমার সাথে এরকম কেন হচ্ছে, কারণ আমি তো এত বড় কিছু খারাপ কাজও করিনি যার জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, আমি ব্ল্যাকমেল করার মতো আমাকে মানুষ লাগে? আমি যদি ব্ল্যাকমেল করতেই হতো না অনেক আগে পুলিশ স্টেশনে চলে যেতাম। আমি জানি 2023-এর জন্মদিন, আর তারপরে যখন জন্মদিনের ইয়ে হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল আমার জন্মদিনটা তো তুই খারাপ করেছিলি, এটা কি রিভেঞ্জ গেম চলছে? টাইটেলে লেখা লুজ দ্যাট কিরণ। আমি যখন তাকে বললাম তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ, কি বলতে চাইছো তুমি, সে আমাকে বোঝালো এরকম ভাবেই অ্যান্সার দিতে হয়, লোককে এরকম ডিলিউশনে রাখতে হয়। পুরী গেছিলাম মাঝে, আমি তাকে বলি আমি কি ব্লগে ক্লিপ নিয়ে আসবো, তুমি কি ব্লগে অ্যাড করবে? এটা নিয়েও আমি কি পরে শুনতে পারি আমি নাকি তার বান্ধবীর মতন হওয়ার চেষ্টা করছিলাম, ব্লগের ক্লিপ ওকে নিয়ে পাঠাতাম যাতে আমি তার মতন হই। আমাকে ব্লগের ক্লিপ কে তুলতে বলতো? তারপর আমি তার বান্ধবীর মতন হতে চেয়েছিলাম। আমি যদি একটু তার বান্ধবীর মতন হতে পারতাম তাহলে মনে হয় আজকে আমি এই জায়গাতেই থাকতাম না। পুরো বিষয়টা পুরো কারমা, কারণ আমার আজকে এমন ও আমাকে শুনতে হয়েছে যে কি এই মেয়েটি, ও তো একটা মেয়ে, আজকে আমি একটা মেয়ে হয়ে কি করে এরকম কথার মধ্যেও বসেছিলাম, আমার নিজের উপর নিজে ঘৃণা হচ্ছে। আজকে তার ব্যাপারেও এই কথা বলা হয় যে কি তার নাকি মানে সে নাকি নোংরা ভাবে কাজ করে আজকে সে কাজ পাচ্ছে। কেন? কারণ সে অনেকটা উন্নতি করে ফেলেছে, সে অনেকটা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে। আর এইসব কথাবার্তার মধ্যে কিন্তু আমিও বসেছিলাম, আমি সায় দিইনি, বাট আমি কিন্তু শুনেছি আর আমি মেনেও নিয়েছিলাম। আর আমি এর জন্য হাত জোর করে দেবচন্দ্রিমা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানতাম না, আমি বুঝিনি যে কি আজকে যেরকম এরকম গোল গোল টেবিলে বসে বসে তোমাদের ব্যাপারে কথা হতো, আমি জানি আজকে আমার ব্যাপারেও কথা হয়। আমি এখন বুঝতে পারছি কি হয় কি না হয়, কারণ আমি একদিন ওই টেবিলের মধ্যেই বসেছিলাম। তাই জীবনটা একটা গোল, তুমি যেটা করছো সেটা কিন্তু তোমার কাছে ফেরত আসবে। আমি করেছিলাম, আমি বসেছিলাম, আমি সায় দিয়েছি যে কি হ্যাঁ মনে হয় মেয়েটা সত্যিই খারাপ। হঠাৎ করে হিন্দি সিরিয়ালে চান্স পেয়ে গেল, তো হিন্দি বলতেই পারে না, চান্সটা পেলো কি করে? কলকাতায় আসে, চলে যায়, ফ্ল্যাট আছে, এই আছে ওই আছে, কি করে? আর তার যখন খুব কাছের মানুষটা না এই জিনিসগুলোতে হ্যাঁ হ্যাঁ মেলায়, লোকে হ্যাঁ বলবেই। বাইরের লোক কি, বাইরের লোক কেনই বা সায় দেবে না? আমি তো তখন বাইরের লোক, আমি মেনে নিচ্ছি হ্যাঁ সত্যি। বাট আমি সত্যিই বলছি এই দুনিয়া গোল, যা কথা হতো আজকে কিন্তু আমি জানি আমাকে নিয়েও হবে। খুব সহজ, মেয়েরা যদি একটু ভালো কিছু করে ফেলে তার মানে ও কোনো না কোনো শর্টকাট ইউজ করেছে। সবাইকে শর্টকাট ইউজ করতে হয় না, দিন নেই রাত নেই খাটলে মনে হয় হয়ে যায়।
লোকের ব্যাপারে নিন্দা করে, লোকের ব্যাপারে গল্প প্ল্যানিং প্লটিং করে মাসের পর মাস এরকম ভুল ভাল করে কাউকে ছোট করে কেউ উন্নতি করতে পারে না। কোনো ভালো মানুষের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলাটা ভুল। কোনো ভালো মানুষের সাথে দিনের পর দিন খারাপ করাটা ভুল। আমি খারাপ করেছি, তার কাছে প্রমাণ আছে, সে প্রমাণ দেখাক। কারণ তারপরে যে প্রমাণ প্রমাণ খেলা হচ্ছে, এরপরে আমি আর কিন্তু এখানে প্রমাণ দেখাবো না। তুমি আজকে কি করেছো দিনের পর দিন, আর তারপর তোমার হঠাৎ করে ইচ্ছা হলো যে কি না হয়ে গেছে, মন ভরে গেছে আমার। বলে না, ইউ শুড নেভার ডু গার্লফ্রেন্ড ওয়াইফ ডিউটিজ আর গার্লফ্রেন্ড প্রাইস। ভালোবাসার নামটাকে এরকম ভাবে ইউজ করে লোকজনের ইমোশনের সাথে খেলাটা ঠিক না। কি জায়গায় নেমে গেছো নিজে, ছি। কেন এই সাহসটা নেই তোমার আমার সামনে আসার? কেন যখন তোমার বন্ধুরাই বলেছিল যে কি তোরা সুন্দরভাবে একটা জিনিসকে শেষ কর, তোরা একটা দুজনে মিলে ভিডিও বানা যেখানটা দুজনে মিলে কথা বল, না আমিও সামনেই আসবো না, আমার ওর সাথে কিছু নেই। বাট ভিডিও থাম্বনেলে তো আওয়ার সাইড অফ স্টোরি দেওয়া, ওটা তো আওয়ার সাইড অফ স্টোরি ছিল না। তার ভাল লাগছিল না আর এই মেন স্ট্রিম লাইফস্টাইল, বোরিং লাগছিল এটা। সে পার্টি পলিটিক্স করতেছে, সেই তার নাম ফেম চাই, যেটা আমি দিতে পারছিলাম না, যেটা আমি প্রমিস করেছিলাম যে কি এরকম ভাবে আমরা এগোবো। আমি এগোতে পারিনি কারণ আমার শরীর খারাপ হয়ে গেছিল। আমি শরীর খারাপ হয়ে গেছিল, আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম যে আমি আবার সব ঠিক করে দিয়েছিলাম। এটা আবার সাইড অফ স্টোরি, আমি খুব চেষ্টা করেছিলাম। সে আমাকে বুঝতেই চায়নি কখনো, কারণ তার জন্য এরকম ভাবে থাকা একরকম আর ক্যামেরা অফ হয়ে গেলে আরেক রকম। আমি বুঝতে পারতাম না আমার বাবার শরীর খারাপ হয়ে গেছে, আমি একটা এনজাইটি, মানে আই হ্যাভ ক্রনিক্যাল এনজাইটি ইস্যুস। ভুল ভাল অ্যাকিউজ করলে তার কি কি হতে পারে, এটা নিয়ে তো একটা ভিডিও বেরিয়ে গেছিল, আমি দেখেছিলাম। কারণ সে কিন্তু একটু হলেও জানে সে কি কি করেছে আর তার কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। তোমরা যদি ভাবো আমি ভিকটিম কার্ড প্লে করেছি, আমি কেঁদে ফেলেছি, আমি করেছি, তোমরা প্লিজ ভাবো, এটাই ভাবো যে আমি ভিকটিম কার্ড প্লে করেছি। কারণ আমি চাই না ক্যামেরার ও পাশে কোনো মেয়ে এত গ্ল্যাম লাইট দেখে ওইটা ফেস করুক যেটা আমি ফেস করেছি। 2 মাস প্রচন্ডভাবে থেরাপি, নিজেকে ঠিক রাখা, নিজের বাড়ির লোকের কাছে ঠিক রাখা, নিজের শরীর ঠিক করা, সবকিছু করে আমি নিজেকে ফাইনালি আমি কাজে ফোকাস করা শুরু করেছিলাম। ফাইনালি আই ওয়াজ হ্যাপি, ফাইনালি আমি খুশিতে ছিলাম। বাট আমি বেশি খুশিতে থাকলে এটা লোকের পছন্দ হয় না। কারণ কেন খুশিতে থাকবে আমাকে ছেড়ে? কেন আমার বাড়ির তলায় এসে দাঁড়িয়ে থাকবে না আগে যেরকম দাঁড়িয়ে থাকতো? আমি সবার কাছে গিয়ে ভিক্ষা চাইতাম একটা সময় গিয়ে যে কি আমাকে একটু সাথে কথা বলা করাও। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও, তুমিও, তোমার বাড়ির লোকেরাও, তোমার আশেপাশের লোকেরাও। বাট আর কারোর সাথে ওইটা করো যেটা তুমি আমার সাথে করেছো। আগের ফেজের ব্রেকআপের সময় তখন এটাও বলা হয়েছিল যে কি তোমাদের বাড়ির মেয়ে যদি কিছু ভুলভাল করেও বসে সেটা কি আমার দায়িত্ব? কিছু যদি ওর হয়েও যায় 10 মাসে কি আমি তোমাদের বাড়ির জামাই হয়ে গেছি? হ্যাঁ, সে আমাকে তার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করেছে, তারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে। আমি ফাইনালি আমি খুব খুশি ছিলাম। বাট আমি ভাবতে পারিনি যে এরমভাবে ফ্যামিলিতে এনে এরমভাবে ফ্যামিলি থেকে বের করে দেওয়া যায়। খুব চেষ্টা করেছিলাম, সবাইকে কল করেছিলাম, কেউ তোলেনি আমার ফোন। আমি চেষ্টা করিনি এটা না, কিন্তু কেউ পাত্তা দেয়নি আমাকে। আই গেস দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমি ওয়েট গেইন করেছি, আমার শরীর খারাপ হয়েছে, আমার চোখের তলায় কালি পড়ে গেছে। আমি নিজেকে যত পারছি হেসে হেসে ঠিক রাখার চেষ্টা করছি, তাই জন্য এতটাই আমি ঠিক হয়ে গেছে দেখে তার মনে হচ্ছে সে আর ফিরবে না আমার কাছে। আগের বার ফিরেছিল কারণ আমি কষ্টে ছিলাম। আমার আমার খারাপ থাকাটা কি সেডিস্টিক একটা প্লেজার? এই ঘরটা, এই বাড়িটা, এই যে এটা আমার রেন্ট নেওয়া অ্যাপার্টমেন্ট। আমি প্রত্যেক কটা দেওয়াল, প্রত্যেক কটা কর্নার আমাদের বাড়ি ছিল এটা। আমি যখন তাকে বলি তুমি এরকম করো না, আমি কি করে থাকবো এখানে, আমি কষ্ট পাচ্ছি। 11 মাসের কন্ট্রাক্ট না, বাড়ি চেঞ্জ করে দে, বাড়ি চেঞ্জ করে দে। আর আমি বললাম বাড়ি চেঞ্জ করে দেবো? আর এত কষ্ট করেছে আমি একটু একটু করে, এটা আমাদের সংসার ছিল তো, আমি থাকতে পারবো না তোর সাথে। হয়ে গেছে তো, কন্ট্রাক্ট শেষ, বাড়ি চেঞ্জ করে দে। কারণ তার জন্য এতটাই সহজ বাড়ি চেঞ্জ করে দেওয়া, মানুষ চেঞ্জ করে দেওয়া, এত ইজিলি বোর হয়ে যাওয়া। তার জন্য মানুষ আর ইমোশনটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ম্যাটার করে কতটা দিন এই ইমোশনটা ভ্যালিড থাকবে, ভ্যালিডিটি পিরিয়ড। 5 বছরের ভ্যালিডিটি পিরিয়ড, 4 বছর, 2 বছর, ক মাস, বাস যবে তার মনটা উঠে যাবে, উঠে যাবে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার হাত কাঁপছিল, আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজ করতে গেছিলাম, দেখি আমাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছে সে। কি করে কথা বলবো আমি তার সাথে? তোমরা যে সবাই বলছো তোমরা ঠিক করে নাও, কথা বলো। কিভাবে কথা বলবো? ক্যামেরার সাথে কথা বলবো? আজকে ওর সাথে কথা বলতে গেলে আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, তাহলে যদি ওটা দেখে ও তারপরে ওটার কমেন্ট ওটা রিপ্লাই করবে, সেটা দেখে আমার শরীর খারাপ হবে, আমার বাবা আধমরা হয়ে যাবে। তারপর যদি যদি আমার কিছু হয়ে যায়, ও তো সেফ সাইডে আছে, কারণ ও তো কিছু আমার ব্যাপারে খারাপ বলেইনি। আর যদি এরকম কিছু করা হয়, আমার লয়ারের সাথে মিলে যা যা দরকার হয়, মানে সে জানে, আমি জানি যে কি আমি কি কি স্টেপ নিতে পারি, আর আমার কাছে কি কি প্রুফ আছে, আর কি কি প্রেসক্রিপটিভ প্রুফ আছে আমার কাছে। আমি কিন্তু ওগুলো বাধ্য হব আমার লয়ারের সাথে যেখানে যাওয়ার জন্য। বাবা মা তুলে কথা বলবে না, কি কি কথা বলেছে আমার বাবা মা তুলে, যেগুলো আমি তুলতেও পারবো না। বাবা একটাই কথা শিখিয়েছে, দেখি সম্মান না চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। মানুষকে একরকম তুমি দেখিয়ে তুমি সম্মানটা ওদের পেয়ে যেতে পারো, বা যারা তোমার জীবনে আসল মানুষ তাদের থেকে সম্মানটা পাওয়াটা আই গেস প্রাইমারি ফোকাস। বাট না, সবটাই তো জানি। আমি আজকে এই যে ভিডিওটা দিচ্ছি, এটা अगेंस्ट আবার একটা আমাকে প্রভোক করার মতো একটা ভিডিও আসবে, আর এক্সপেক্টেড যে আমি আবার রিয়াক্ট করবো, আমি কিন্তু আর রিয়াক্ট করবো না, কারণ আমি আর এই নোংরা খেলাটা খেলবো না। সবাই যে অ্যালিগেশনগুলো দিচ্ছে তার বিরুদ্ধে একমাত্র সায়ন্তই ঠিক, সবসময় সব মেয়েগুলো ভুল। আর সায়ন্ত তার যে মেয়েদের সাথে প্রেমগুলো করে সেগুলো সব অসুস্থ প্রেম।
সে কিভাবে একটা মেয়ের সাথে রিলেশনে থাকাকালীন আরেকটা মেয়ের সাথে জড়িয়ে পড়ে। সে অসুস্থ নয়, মেয়েগুলো অসুস্থ, তাদের মেন্টাল প্রবলেম আছে। অন্যের টাকায় ফুটানি দিচ্ছ ভাই তুমি, অন্যের ড্রোন আটকে রেখে, অন্যের স্পিকার আটকে রেখে আবার বলছো দেবো না, আবার হিসেব চাইছো ওদের কাছে। ওরা যদি এখন তিনজনে মিলে বসে মুখ খুলে ভিডিও বানায়, সায়ন্ত কি মুখ দেখানোর জায়গা পাবে? তো চলো মানছি, একটা মেয়ের সাথে যখন এটা ঘটেছে মেয়েটা বলছে সায়ন্তই ঠিক, মেয়েটা ভুল। দুটো মেয়ের সাথে যখন ঘটনাটা করছে তখন দুটো মেয়েই ভুল, সায়ন্তই ঠিক। কিন্তু যখন তিনটে মেয়েই একই কথা বলছে, এতদিন পর্যন্ত সবাই কিন্তু চুপ ছিল, দেবচন্দ্রিমাও চুপ ছিল, প্রিয়াঙ্কাও চুপ ছিল। আমি দেখলাম যে খবরটা আমার কাছে অনেক আগে এসেছিল, কিন্তু আমি জাস্ট এই কাজবাজের জন্য মানে আমি আর শুরুজিৎ ঠিক সময় করে উঠতে পারছিলাম না যে ব্লগটা করবো। তো আজকে বলি, সেটা হলো যে ফার্স্ট ড্রোন অ্যান্ড মাইকটা দেখলাম যে ফেরত এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার মধ্যে যে 1% হলো এখন অব্দি মনুষ্যত্ব বেঁচে আছে, সেটা দেখে ভালো লাগলো। এবার আসি ফার্স্ট পয়েন্ট। এখনো অব্দি আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ, তাদের মধ্যে আমি বলবো বেশিরভাগ মহিলা, 5%, কিন্তু কিছু কিছু মানুষ তাদের মধ্যে বেশিরভাগ মহিলা, তারা এখনো অব্দি কমেন্ট করছে যে হ্যাঁ ঝোপ বুঝে কোপ মেরে দিলে। বাহ, তোমার সাথে যখন সেই বছর ঘটনাটা ঘটেছিল, বিশেষ করে তোমাদের দুজন মানুষের সাথে, একজনের সাথে 4 বছর, একজনের সাথে 2 বছর আগে, যখন এতগুলো ঘটনা ঘটে গেছিল, তাহলে তোমরা কেন মুখ খুলুনি? দেখো, তার বিষয়টা সে জানে যে কেন সে মুখ খুলেনি, কিন্তু আমার বিষয়টা আমি জানি আমি কেন মুখ খুলিনি। আমি কিন্তু চাইলে 3-4টে প্রেস মিডিয়াকে নিজের সাইড অফ স্টোরি বলতেই পারতাম, নন স্ক্রিপ্টেড, অভিনয় ছাড়া। বিকজ আমি সিরিয়ালে অভিনয় করি, রিয়েল লাইফে নয়। আর আমি আপনাদের পয়েন্টে আসি যে কেন আমি এতদিন চুপচাপ ছিলাম। প্রথমত আমার শিক্ষা আমাকে বলতে দেয়নি। আমি চাইনি যে একটা মানুষ, সে যতই খারাপ হোক, নিম্ন রুচির হোক, নোংরা মানে মানসিকতার হোক, নোংরা মতো সে কিছু ভাবে না, আমি তার ব্যাপারে বলতে আমার দ্বিধাবোধ হয়েছে যে না থাক, কি বলবো, একটা অসুস্থ প্রেম বলে দিয়েছে, যাদের বোঝা তারা বুঝবে, যাদের না বোঝা তারা বুঝবে না। তো সবাইকে বোঝানোর ঠেকা আমি নিয়ে বসিনি। আমার জীবনে আমার মুভ অন করা, আমার ভালো থাকা, আমার পারিপার্শ্বিক মানুষজনকে নিয়ে ভালো রাখা, এটা আমার জীবনের আলটিমেট মোটো। সবাইকে বোঝানোটা আমার কাজ নয়, যারা বোঝা তারা এমনিতেই বুঝে যাবে। কিন্তু তারপরেও প্রচুর ট্রোলিং হয়েছি আমি, প্রচুর। 2 বছর ধরে মুখ চিপে, মুখ বন্ধ করে বসেছিলাম, কারণ আমি জানতাম ভগবান যখন বলা শুরু করবে তখন বলবে সে। আমি চুপচাপ ছিলাম। তারপর আমার লাইফে অনেকদিন পর আমার লাইফ পার্টনার আসে, তাকে নিয়েও ট্রোলিং করা শুরু হয়। কারণ ডেফিনেটলি অন্যজন যে চ্যানেলটা, সেই চ্যানেলটা সবকিছু স্ক্রিপ্টেড আসে হয়। আমাদের ফ্যামিলির মেসেঞ্জারে গিয়ে মেসেজে গিয়ে ইনস্টাগ্রাম টেক্সটে গিয়ে খারাপ খারাপ কথা বলা, একটা ছবি আপলোড করা হয় না, সেখানে খারাপ খারাপ কথা বলা। তাও কিন্তু আমি মুখটা চুপচাপই রেখেছিলাম, আমি কিচ্ছু বলিনি। ইভেন শুভ্রজিৎও মুখ চুপচাপ রেখেছিল। শুভ্রজিৎ যদি চাইতো ও কিন্তু বলতে পারতো যে ওর সাথে কি কি ঘটেছে, ওকে নিয়ে কি কি বানিয়ে কথা বলা হয়েছে। কিন্তু আমরা চুজ করেছিলাম চুপ থাকাটা। তার কারণ নিজেদের কাছে, নিজেদের আয়নার কাছে, নিজেদের বাবা মার কাছে, নিজেদের কাজের জায়গায় অনেস্ট রাখাটা নিজেদেরকে, সেটা ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমরা আমাদের কাছে সেই অনেস্টি মেনটেন করতাম, যার জন্য দুনিয়ার লোক কি ভাবছে সেটা আমাদের কাছে কখনো যায় আসেনি। কিন্তু আজকে কেন মুখ খুলছি, তার মেন রিজন হলো, তো সেদিন আমরা একটা ক্যাফেতে বসেছিলাম। কোনখান থেকে ব্যাপারটা শুরু হলো সেটা আমি আপনাদেরকে বলছি। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চলছিল, আমরা বসে বসে ম্যাচ দেখছিলাম। দেখার পরে হঠাৎ করে কিরানের ভিডিওটা আমার হাতে পড়ে। বিশ্বাস করুন, ভিডিওটা আমি অন করিনি। প্রথমে ভিডিওটা আমি ছেড়ে চলে গেছি, আমি আবার ম্যাচে কনসেন্ট্রেট করে ফেলেছিলাম। কিন্তু কোথাও গিয়ে মনে হলো একবার খুলে দেখি কি বলছে মেয়েটা। তারপর যখন খুললাম ভিডিওটা, আমি প্রথমেই বুঝে গেছিলাম যে ভিডিওটা কি বলতে পারে মেয়েটা। ঠিক সেম যে জিনিসগুলো আমার সাথে ঘটেছে, আমি যেগুলো নিজে ফেস করেছি সেগুলোই ঘটেছে মেয়েটার সাথে, হয়তো আরো বেশি ঘটেছে বা কম ঘটেছে। বেশি আমি বলবো, কারণ ও অনেকটা ফেস করেছে, আমি অতদিন সম্পর্কতে ছিলাম না। কিন্তু আমার সম্পর্কতে থাকাকালীন যেগুলো আমার সাথে ঘটেছিল, কখনো সেগুলোর জন্য আমি তো সেই মানুষটাকে জীবনেও ক্ষমা করবো না, সেটা আমি আপনাদের আগেও বলেছি। এবারে আসি মেন পয়েন্টে, কোনখান থেকে আমি ট্রিগার হলাম বা কোনখান থেকে আমি বুঝলাম যে এইবার আমাকে স্ট্যান্ড নিতে হবে। এতদিন যেটা চুপচাপ ছিলাম নিজের শিক্ষার জন্য, নিজের পেটের বিদ্যার জন্য, এখন আমাকে মুখটা খুলতে হবে। কোন জায়গাটা দেখে আমি ভাবলাম গায়ে হাত তোলা। যারা গায়ে হাত তোলে কখনো ক্ষমা করতে নেই, স্ট্যান্ড নেওয়া উচিত তাদের জন্য। আমি যখন দেখছি যে সেই মেয়েটার গায়ে হাত তোলা হয়েছে, তখন আমার মনে পড়লো সাদান এভিনিউতে একটা ক্যাফেতে আমি না সেদিন খুব লাইটলি নিয়েছিলাম বিষয়টা। ভেবেছিলাম যে হয়তো হিট অফ দ্য মোমেন্ট বিষয়টা সেই মানুষটা আমার সাথে করে ফেলেছিল, যে আমি তার বন্ধু বান্ধবের সামনে সে তো আগাপড়ায় মেয়েদেরকে অপমান করে, তো বন্ধু বান্ধবদের সঙ্গ দোষে সেগুলো করে থাকে, এবং নিজেরও সেটা স্বভাব। সে বসে বসে মেয়েদেরকে নিয়ে আলোচনা করছিল, মেয়েদের নানা রকম জিনিস নিয়ে আলোচনা করছিল। আমি খুব বিরক্ত হয়ে আমি সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করি, আর আমাকে ইগনোরও করা হচ্ছিল, যার জন্য আমি উঠে যাওয়ার চেষ্টা করি সেখান থেকে। তো সে ক্যাফের বাইরে এসে আমার হাতটাকে এইভাবে ধরে এইভাবে মোড়াতে গেছিল। আমি তখনই হাতটাকে এইভাবে ধরেছিলাম, আমার সাথে না। আমার এখনো মনে আছে আমার সেই দিনটা, আমার সাথে না, ভুলেও আমার হাত ধরার চেষ্টা করবি না, আমি ঠিক এইভাবে বলেছিলাম। আমার বাবা, আমার ফ্যামিলির লোকেরা কখনো আমার গায়ে হাত দেয়নি। দোষ থাকবে আমার বাবা আমাকে বকেছে, সব করেছে, গায়ে হাত তোলাটা অ্যালাউড নয়, গায়ে হাত তুলবি না, এখানেই গিয়ে দেবো গায়ে হাত দিয়ে তুলেছিস। আমি এত নরম মাটি নই, জানেন তো, এত নরম মাটি নই যে আমার তো গায়ে হাত দেবে, আমি তাকে ছেড়ে দেবো। তখন আমার মাথায় হঠাৎ করে স্ট্রাইক করলো যে আমার সাথে এরকম একটা কেস ঘটেছিল যেখানে আমার হাত ধরতে এসেছিল। তো সেই মানুষটা ওইটুকু একটা ম্যাটারের জন্য যে শক্ত করে হাতটা ধরে এইভাবে মোড়াতে পারে, সে তার মানে মাথা ঠিক না থাকলে একটা মেয়েকে কতটা বাজেভাবে মারতে পারে। সেই ভিডিও তারপরে আমি 3 থেকে 4 বার আরো বেশি টাইম দেখেছি, আমার বরের সঙ্গে দেখেছি। ওই যে আমি ঠিক করলাম যে এবার আমাকে স্ট্যান্ড নিতে হবে, কারণ আজকে আমি নই, আজকে দেবচন্দ্রিমাও নয়, আজকে কিরানাও ছেড়ে দিলাম, ও নয়, তারপরে যারা আসবেন, ঘরে ঘরে যেগুলো ঘটছে আজকালকার দিনে, গায়ে হাত তোলা, মারা, পুড়িয়ে দেওয়া, মেরে ফেলা, মার্ডার করে দেওয়া, এখানে ওখানে, মানে
আমরা মেয়েরা মানে যারা বাইরে, তোমরা যারা দেখছো আমাকে এখন, স্ট্যান্ড নাও। যখন যখন দেখবে যে নিজেদের ওপরেই অত্যাচারগুলো তোমরা ফেস করছো, একটা হাতও তোমার পারমিশন ছাড়া যেন তোমার পার্টনার বা তোমার হাজবেন্ড তোমার হাত না ধরতে পারে। যখনই কিরণ মুখ খুলেছে তখনই দেবচন্ডিমার মনে হয়েছে যে কথাগুলো বসে বসে হয়তো দেবচন্ডিমা নিজেই বলছে। তার সাথেও যে ঘটনাগুলো ঘটেছে সে এখন সেটা তার মধ্যে দিয়ে নিজেকে দেখতে পাচ্ছে, কিরণের মধ্যে দিয়ে। কারোর শরীর খারাপ করে যাচ্ছে, মানে এবার তো এমন এক্সট্রিম জায়গায় চলে এসছে কাদা ছড়াছড়িটা, এবার তো মানে আমাদের শরীর খারাপ করবে। আমি কিন্তু চুপ করেই ছিলাম, কিন্তু আমি তারপর দেখলাম যে ইনস্টাগ্রামে প্রচণ্ডভাবে অ্যাক্টিভিটি বেড়ে গেছে, স্টোরি দেওয়া, রিল দেওয়া। তখন আমি বললাম যে না, আমাকে জানাতে হবে সবাইকে। ঠিক আছে, এবার আমি ভিডিওটা দেখে কিছু পয়েন্টার্স লিখে রেখেছি, সেই পয়েন্টগুলো ধরে ধরে উত্তর দেবো, তার বাইরে কোনো কথা বলবো না। কারণ আমার ভিডিওর পয়েন্টের বাইরেও কিন্তু প্রচুর কথা বলা হয়েছে যেগুলো আমি বলিনি, সেগুলো ক্লারিফাই করে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি। অ্যান্ড তোমরা যদি বলো যে কেন পয়েন্টার লিখেছো, তুমি স্ক্রিপ্ট বানাচ্ছ, তাহলে তার ভিডিওটা গিয়ে দেখে নাও, একটা জায়গায় সে পেন ধরে আছে, সেও পয়েন্টই বানিয়েছিল। যাই হোক, তো বলা হয়েছে ভিডিওতে যে তোমরা মানে অডিয়েন্সরা ওটাই বলবে যেটা তোমাদের দেখানো হয়েছে। এক্স্যাক্টলি তোমরা ওটাই বলবে, ওটাই ভাববে যেটা দেখানো হয়েছে, যেটা ভাবানো হয়েছে। সম্পর্কে যতদিন ছিল ততদিন ভালো, তারপরে সে খারাপ। এক্স্যাক্টলি থাম্বনেল টাইটেল ঠিক হয়নি, আমি এসব পারি না, আমি এসব বুঝি না, আমি এসব করি না। দেখো তো তার আগের থাম্বনেলগুলো, টাইটেলগুলো ঠিকঠাক আছে কিনা দেখো তো গিয়ে, সে টাইটেল বা থাম্বনেল বানাতে পারে কিনা। আমারও অনেক থাম্বনেল বানিয়ে দিয়েছে, সে পারে না বলছে। এদিকে টাইটেল অনেক সময় ঠিক করে দিয়েছে, পারে না বলছে সে। যাই হোক, খারাপ কথা বলতে চাই না, যাকে নিয়ে আমি সর্বস্বটা ভেবে রেখেছিলাম, তার ব্যাপারে সম্পর্কের থেকেও খারাপ কথা বলা যায়? এত লোকের কাছে গিয়ে, বন্ধুদের কাছে গিয়ে, ডিজাইনের কাছে গিয়ে, এর কাছে গিয়ে, ওর কাছে গিয়ে এত খারাপ কথা বলা যায়? সম্পর্কে থেকে বলা যায়? যাকে সর্বস্ব ভেবেছিলাম, তাকে রেখে তাকে যা ইচ্ছা করবো, কিন্তু সে কোনো ডিসিশন নিতে পারবে না। বাহ, আমাকে ক্লারিফিকেশন দেয়নি, তোমাদের দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে দিয়েছি আজকে মার্চ মাসে এসে। তাকে তার জন্মদিনের দিন রাতে কেক কাটার পর রাতে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে এই আমার সমস্যা, আমার দ্বারা এটা আর হচ্ছে না, এই ব্যাপার, এই। আর কতবার বসবো, আর কতবার বলবো, আর কি বলবো? আচ্ছা, এবার একটা খুব সুন্দর স্টেপ নেওয়া হয়েছে যেটা আমি দেখলাম, যেটা হচ্ছে আমার প্রাক্তন প্রেমিকের ব্যাপারে আমি খারাপ কথা বলতাম, আমার প্রাক্তন প্রেমিককে নিয়ে আমি নোংরা কথা বলতাম। আমি নাকি বলতাম আমার প্রাক্তন প্রেমিকা সে নাকি খারাপ কাজ করে কাজ পেয়েছে। একটা সত্যি করে কথা বলতে, এই কথাগুলো কে বলতো এই কথাগুলো? এই ভিডিও দিয়েছে, হিন্দি চ্যানেল খুলেছে, আবার তোমার নাম দিয়ে ইনডাইরেক্টলি ভিডিও করে আবার হিন্দি চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। খারাপ কাজ করেছে দেখলেই বোঝা যায়। নেংটি জামা পরে, এই ভাষাগুলো কার? নেংটি জামা পরে এই করে, ওই করে, সেই করে। আমি উচ্চারণ করছি না তোমার মতো, সরি, আপনি বলে আমাকে সম্মানিত করা হয়েছে, আমি আপনিই বলবো। তাহলে আজকে এই জায়গাটা আমার নামতে হয়েছে, আমি এটা কোনোদিন চাইনি এটা করতে। আমি খারাপ কথা বলতাম, আমি আমার বন্ধুদের সামনে বসে খারাপ কথা বলতাম তাকে নিয়ে। আমার বন্ধুরা জানে যে আমি তাকে কোন পয়েন্ট অব্দি ডিফেন্ড করেছি। তারপরের দিন আমি দেখছি যে আমার আরেক বন্ধু তাকে তুলে নিয়ে গিয়ে, মানে তারা একসাথে হয়ে গেছে, আবার যাচ্ছে, মানে ওই সেন্সে নয়, মানে একসাথে ওরা আবার বন্ধু হয়ে গেছে। তার আগের দিন রাত অব্দি আমি এই ক্যাফেটাতে বসে আমার বন্ধুদের সামনে ডিফেন্ড করেছি। আমার বন্ধুরা পরের দিন গালাগাল দিয়ে আমায় বলছে যে তুই একে ডিফেন্ড করছিলি। আমি তাকে ডিফেন্ড করে এসেছি, ডিফেন্ড করেছি আর করবো। আপনি বলেননি আমাকে যে ও তোকে নিয়ে এত কথা বলছে, তুই একটা ভিডিও বানা, ও তোকে নিয়ে এত কথা বলছে, তুই একটু কর, তুইও একটু বল। করেননি আপনি। আজকে তাকে হাত জোর করে নমস্কার করা হচ্ছে, আপনি নাকি সায় দেননি ডিসকাশনে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, যখন একটা সম্পর্ক শেষ হয় তখন তো অনেক রাগ অভিমান চেপে থাকে। তো আমি মানবো যে হ্যাঁ, আমিও আমার বন্ধুদেরকে শেয়ার করেছি যে এই জিনিস হয়েছিল, তো আমার সাথে হয়েছিল। অনেক সময় ইয়ার্কি চলে, ম্যাক্সিমামটা সিরিয়াসটা এখন আর হয়নি, কারণ এখন সেটা অনেকদিন হয়ে গেছে। এটা সবাই করে থাকে আমার মনে হয়। কিন্তু যে পয়েন্টগুলো এখন তোলা হচ্ছে আমাকে পোর্ট্রে করানোর জন্য, সেগুলো কিন্তু পুরো ফ্লিপ করে দেওয়া হচ্ছে, ইমিডিয়েটলি ফ্লিপ করে দেওয়া হচ্ছে। এমনও কথা বলা হয়েছে আমাকে যে তুই ওর জন্য করতে পারতিস সেটা, আমার জন্য কেন পারছিস না? তুই ওর জন্য ওইটা করেছিলি, তুই ওর জন্য এটা করেছিলি। দিন রাত আগের ভিডিও কে খুলে দেখতো? দিন রাত আগের ভিডিও দেখতাম আমি, টিভিতে চালু করা, যখন বাড়িতে যেতাম ফোনে লাস্ট সার্চ করা, কে দেখতো? এই দেখ, তুই এই জায়গাটার জন্য এটা করেছিলি, তুই আমার জন্য কোনোদিন করিস নি তো? তুই ওর জন্য এটা করেছিলি, এটা করিস নি তো, ওটা করিস নি তো, ওটা কেন? এই কে বলতো? খারাপ, নেংটি জামা পরে, এই করে, সেই করে, এই ভাষাগুলো কার? আর সব থেকে বড় কথা, কি করে ওই কাজটা পেলো? হিন্দি তো বলতেই পারে না। এই কথাটা আমি আমার মা, আমার কাজ, আমার জীবনে দিব্যি খেয়ে বললাম, এই কথাটা আমি বলিনি। এই কথাটা আপনি তো নাকি বাবার দিব্যি খেয়ে মিথ্যা কথা বলেন না? বলে দেখান আপনার বাবার দিব্যি এই কথাটা আপনি বলেননি, বলে দেখান আপনি। আমি আমার বলে দিলাম দিব্যি খেয়ে। শুনুন, ওই সম্পর্কটা, আমি আগের ভিডিওতে কথা বললাম যে কেউ রিপ্লেস করতে পারে না, ওই সম্পর্কটাকে কেউ না কোনোদিন রিপ্লেস করতে পারবে না। হ্যাঁ, তার প্রতি আমি মানছি
যে কিছু জায়গায় হয়তো আমি বলেছি অ্যান্ড সেটাকে তিলকে তাল করে গিয়ে তার কাছে পোট্রে করা হয়েছিল, সেই ব্যাপারে আমি কোনোদিন মুখ খুলিনি, কোনোদিন মুখ খুলবো না। আপনিও আমাকে বলেছিলেন যে হিন্দি চ্যানেলের প্রথম ভিডিওটার পর কিছু বল, আমি কোনোদিন বলিনি। আর নাই যে তোমরা বলছো, মানে অডিয়েন্স তোমরা যারা বলছো যে এইটার একটা উত্তর, আমি কোনোদিন বলবো না, কোনো দিন বলবো না। কারণ তার প্রতি আমি তাকে যতই খারাপ ভাবি বা যেইটুকু খারাপ ভেবেছি, তার প্রতি আমার অজস্র সম্মান অ্যান্ড কৃতজ্ঞতা রয়েছে। যদি কারো জোশ টক্সের সাথে, জোশ টক্স যেটাতে আমি গেছিলাম, প্রচুর লোক যায় নিজের স্টোরি বলতে, যদি কারো জোশ টক্সের সাথে কন্ট্যাক্ট থাকে, সেই ওদেরকে র ফাইল চেয়ে দেখাতে বলুক। ওরা কেটে দিয়েছে ওই পার্টটা, বাট আমি কিন্তু তাকে টোটাল ক্রেডিট দিয়েছি সব কিছুর, যেখানেই গেছি সেখানে ক্রেডিট দিয়েছি আমি। কারণ সত্যিটা মানতে আমার দোষ নেই, সে আমার পাশে দাঁড়িয়ে ছিল, একমাত্র যে করেছিল। হ্যাঁ, এবার যেরকম বললাম যে আমি অনেক সময় হয়তো বলেছি, হয়ে যায় অনেকে এরকম বাইরের লোকেরা মজা নিতে আসে, যারা এখান থেকেও কথা বের করে, ওখান থেকেও কথা বের করে, তারপর কথাগুলোকে এক্সচেঞ্জ করে এরকম করে। সেই ফাঁদে আমিও পা দিয়েছি, আর এগুলো হয়ে থাকে। কামন, এগুলো হয়ে থাকে। যে আজ তোমায় গিয়ে লাগাচ্ছে, তুমি এটা ভুলে যাচ্ছ কেন যে তারা একসময় আমাকেও এসে বলেছে। যাই হোক, তো ওই কার্ডটা আমার মনে হয় না খেলা উচিত ছিল। ওই কি ভাবলেন ভিডিওতে ওনাকে ক্ষমা চেয়ে, উনি যেহেতু কদিন আগে কিছু বলেছেন, সেফ সাইড হয়ে যাবেন। গুড মুভ, বাট আমি বলবো বুদ্ধির দিক দিয়ে ভেরি গুড মুভ। সায়ন্ত যেভাবে চলছে, 4 নাম্বার মেয়েটি যে আছে, সেও কি এতটাই বোকা? এত কিছু দেখার পরেও সে ওর সাথে আবার রিলেশনে জড়াতে চাইছে? তো এরপরও যদি সে জড়ায়, তার সাথেও একই ঘটনাই ঘটবে। ও কখনোই নিজেকে সোজাতে পারবে না, কোনো মেয়েদের সাথেই ও বেশি দিন থাকতে পারবে না। তো চলো, তোমরা তো সব কিছুই মোটামুটি দেখলে। তবে আমার মনে হয়, এবং আমার মনে হয় প্রতিটা মেয়েরই এটা মনে হচ্ছে, কিরণের কিন্তু স্টেপ নেওয়া উচিত। কিরণ যদি এখন পুলিশের কাছে গিয়ে বলে, কমপ্লেন করে, তো সায়ন্তর শাস্তি হওয়াটা উচিত। ওর সাথে ও শারীরিক মানসিক সব রকমভাবেই টর্চার করেছে। এখনও পর্যন্ত কিন্তু কিরণ সব কিছু বলেনি। সব কিছু যদি বলে, তো সায়ন্তর কিন্তু মুখ দেখানোর জায়গায় থাকবে না। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা।